Assalamu alaikum. Today's class is the third class of the final exam syllabus for the semester fall 2021. The section is CSE 209, section 1, and the course is electrical circuits. So আজকে আমরা ফাইনাল এক্সামের টপিক শুরু করব। তো আগের দিনের ক্লাসের হালকা রিক্যাপ আমাদের মনে আছে কিনা জানি না। আমরা এই চ্যাপ্টার শুরু করছিলাম হচ্ছে চ্যাপ্টার 9 থেকে সাইনোসয়েডস এন্ড ফেজরস। সো প্রথম ক্লাসে আমরা সাইনোসয়েড গুলা নিয়ে আর কি কথাবার্তা বলছি, যে কোনো সাইন বা কোসাইন ফাংশন গুলাই সাধারণত ভোল্টেজ বা কারেন্টে পরিণত হয়। ইন আদার ওয়ার্ডস এসি ভোল্টেজ বা কারেন্ট গুলা সাধারণত সাইন বা কোসাইন ফাংশনের চেহারা নেয় আর কি। সো এই সাইন বা কোসাইন ফাংশন গুলা ইজ এ ফাংশন অফ টাইম, সেই জন্য আমরা এটাকে বলি হচ্ছে সাইনোসয়েড বা দিস ইজ এ টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। এখন টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন আমাদের ক্যালকুলেশন অনেক টাফ বলে আমরা এই টাইম ডোমেইনের যেই সাইনোসয়েডটা থাকে তার শুধুমাত্র অ্যামপ্লিটিউড পার্ট এবং তার শুধুমাত্র ফেজ পার্ট, এই দুইটা পার্ট নিয়ে একটা কমপ্লেক্স নাম্বার কল্পনা করি। এবং একটা শর্ত হচ্ছে এখানে যেই ফাংশনটা থাকবে সেই ফাংশনটা সাইনের বদলে কোসাইন ফাংশন হইতে হবে। সো এরকম যদি হয় তাহলে আমরা এই সাইন ফাংশনটাকেই রিপ্রেজেন্ট করতে পারি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে, which looks something like একটু নিচে যাই, which looks something like this. সো যদি আমাদের কোন একটা সাইনোসয়েড এই ধরনের একটা চেহারাওয়ালা দেওয়া থাকে, সো ভিটি ইটস এ টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, দ্যাট মিন্স এটা একটা ফাংশন অফ টাইম। সো কোন একটা সাইনোসয়েড এরকম একটা চেহারায় যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি যে ওই সাইনোসয়েডটাকে আমরা অন্য একটা জগতে, দ্যাট মিন্স ফেজরের একটা জগতে নিয়ে যেতে পারি, যেখানে শুধুমাত্র সাইনোসয়েডটার অ্যামপ্লিটিউড এবং সাইনোসয়েডটার ফেজ, শুধুমাত্র এই দুইটা জিনিস ম্যাটার করবে। সো আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে একটা পোলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করি। সো কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গেল হচ্ছে তার ফেজ যেটা থাকে। সো এটাকে আমরা বলতেছি দিস ইজ এ ফেজর বা ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন অফ দ্য ভোল্টেজ। সো ভোল্টেজটাকে আমরা ফেজরে লিখলে এরকম, আর টাইম ডোমেইনে লিখলে এরকম। সো ছোট হাতের ভি দিয়ে লিখলে আমরা বলবো ডিসি, ছোট হাতের ভি উইদিন ব্র্যাকেট টি লিখলে আমরা বলবো এসি, বাট দিস ইজ এ সাইনোসয়েড অর টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, এটার নাম হচ্ছে সাইনোসয়েড। আর সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড এবং ফেজ গুলো নিয়ে যে কমপ্লেক্স নাম্বার পোলার ফরম্যাটে লেখা হয় সেটাকে আমরা বলতেছি দিস ইজ এ ফেজর। সো টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইনে নিয়ে গেলে জিনিসটার চেহারা এরকম হয়ে যায় আর কি, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সো ক্যাপিটাল লেটারে লিখলে দিস ইজ দ্য ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন। রাইট নাও কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন তিন ধরনের হয়, যেটা আমরা আগের দিনের ক্লাসে দেখছি যে কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন তিনটা ডিফারেন্ট চেহারা নিতে পারে। এই ক্লাসটা হয়েছে না আমাদের রেক্ট্যাঙ্গুলার এক্সপোনেনশিয়াল। Yes, sir. সো কমপ্লেক্স নাম্বার গুলা আমরা দেখতেছি বাই ডিফল্ট হচ্ছে পোলার ফরম্যাটের চেহারা নিবে শুধুমাত্র যোগ বিয়োগের ক্ষেত্রে, কিংবা আজকে একটা জিনিস আমরা নতুন করে শিখবো, ইম্পিডেন্স যখন হবে শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট ইউজ করব, এবং ভেরি লিমিটেড একটা দুইটা অঙ্কের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ফরম্যাট লাগবে, বাট মোস্ট অফ দ্য কেস 90% ক্ষেত্রে আমরা পোলার ফরম্যাট ইউজ করব। দেখছি যে পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার এবং রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার ফরম্যাটে কি কিভাবে কনভার্সন করা যায় বাই ইউজিং দিস ফর্মুলাস অথবা বাই ইউজিং ইওর ক্যালকুলেটর। সো এখানে হচ্ছে বেসিকটা আর x and y, and x আর y জানা থাকলে পিথাগোরাসের উপপাদ্য r স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার, r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, যেহেতু rটা নেগেটিভ হতে পারবে না দ্যাটস ওয়াই মাইনাস পার্টটা আমরা নিইনি, শুধু পজিটিভ পার্টটা নিছি। এবং পারি বা আমরা ক্যালকুলেটরের ইউজ করে ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো যোগ বা বিয়োগ আমরা করে ফেলতে পারি। এনিওয়ে, সো যোগ বিয়োগ করার জন্য আমরা শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট ইউজ করব, অন্য যে কোনো যাবতীয় যত অপারেশন আছে সবগুলোর জন্য আমরা পোলার ফরম্যাট ইউজ করব। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট নামে একটা টার্ম আছে, দ্যাট মিন্স যদি টার্মটা থাকে x প্লাস জে ওয়াই, সো কনজুগেট মানে হচ্ছে তার ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। সো জেড কনজুগেট ইকুয়ালস টু মাইনাস হয়েছে, তার মানে জেড আসলে অরিজিনালি এখানে প্লাস ছিল। একইভাবে যদি পোলার অথবা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে রেখে দেন, অ্যাঙ্গেল পার্টটার সাইন চেঞ্জ হবে, এন্ড 1/j মানে মাইনাস জে। আগের দিন আমরা এই পর্যন্ত করে তারপরে বোধহয় কিছু অঙ্ক দেখছিলাম। সো যোগ বিয়োগ গুণ ভাগ এই অঙ্কগুলো বোধহয় আপনাদেরকে করতে বলছিলাম, করছিলেন কি নাকি বলি নাই? এই অঙ্কগুলো বোধহয় আমরা করছিলাম আগের দিনের ক্লাসে। সো আজকে আমরা যেখান থেকে শুরু করব, সো ইম্পিডেন্স নামে একটা টার্ম আছে, সেই ইম্পিডেন্স টার্মটা নিয়ে আমরা স্টার্ট করব। সো লেট আস স্টার্ট টুডেস ক্লাস উইথ ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স একটা টার্ম, এইটার শব্দ মানে এটার অর্থ হচ্ছে বাধা দেওয়া। ইম্পিডেন্স যদি আপনি লিটারাল মিনিং খোঁজেন, এটার মানে হচ্ছে রেজিস্ট্যান্স। ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স আসলে একই জিনিস।
এসি সার্কিটের ক্ষেত্রে যেটাকে আমরা ইম্পিডেন্স বলি, ডিসি সার্কিটে ওই জিনিসটার নাম ছিল রেজিস্ট্যান্স আর। সো ইম্পিডেন্স ইকুয়ালস টু আসলে রেজিস্ট্যান্স, বিকজ ইম্পেড মানে হচ্ছে বাধা দেওয়া এবং রেজিস্ট মানেও হচ্ছে বাধা দেওয়া, দুইটার মানেই হচ্ছে বাধা দেওয়া। বাট এসি সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স জিনিসটাকে আমরা একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা বলি হচ্ছে জেড। জেড দিয়ে আমরা ইম্পিডেন্সকে প্রকাশ করি, এবং সোফার আমরা জানি যে রেজিস্ট্যান্সকে এক্সপ্রেস করা হয় আর দিয়ে। এখন ইম্পিডেন্স জেড হলে এমন একটা টার্ম, এটা একটা কমপ্লেক্স নাম্বার, ইট মিনস দ্যাট রেজিস্ট্যান্স প্লাস জে হুইচ ইজ রুট ওভার -1 ইনটু আমরা যে জিনিসটা আছে সেটাকে আমরা বলি রিঅ্যাক্ট্যান্স। রিঅ্যাক্ট্যান্স, সো রিঅ্যাক্ট্যান্স পার্টটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে এক্স দিয়ে, ঠিক আছে। সো ইম্পিডেন্স মানে দাঁড়াচ্ছে হচ্ছে ইম্পিডেন্স জেড, দিস জেড ইজ অ্যাকচুয়ালি আর, দিস রেজিস্ট্যান্স আর প্লাস হচ্ছে রিঅ্যাক্ট্যান্স এক্স। সো এই দুইটা পার্টের সমষ্টি হচ্ছে আপনার সেই ইম্পিডেন্স। তার মানে আমরা বলতে পারি যে জেড ইকুয়ালস টু আর প্লাস জে ইন্টু এক্স, এরকম। সো যেখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং এক্স হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্স। নাও এক্স জিনিসটা আসলে কি? এক্স জিনিসটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, দ্যাট মিন্স সার্কিটকে রিঅ্যাক্ট করতে বাধা দিবে। আমরা জানি যে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর, আমাদের ক্যাপাসিটর বা ইন্ডাক্টর দুইটা টার্ম আছে। ক্যাপাসিটরের কাজ কি জানো? কারেন্টের নাকি ভোল্টেজের চেঞ্জকে বাধা দেওয়া? বলেন তো, ক্যাপাসিটরের কাজ কি? ভোল্টেজের চেঞ্জকে বাধা দেওয়া। ভোল্টেজের চেঞ্জকে বাধা দেওয়া। ক্যাপাসিটরের কাজ ভোল্টেজের চেঞ্জকে বাধা দেওয়া। ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, প্যাস লাগায় না দুই জিনিসের মধ্যে। ক্যাপাসিটরের কাজ ভোল্টেজকে স্টেবিলাইজ করা, ইন্ডাক্টরের কাজ কারেন্টকে স্টেবিলাইজ করা। সো স্টেবিলাইজেশন মানে কি? আপনাকে রিঅ্যাক্ট করতে বাধা দিবে, দ্যাট মিন্স কোনো কিছু চেঞ্জ হতে দিবে না, তার মানে আপনাকে রিঅ্যাকশন দেখাতে দিবে না, রিঅ্যাক্ট করতে বাধা দিবে। সো আমরা বুঝতেছি যে রিঅ্যাকট্যান্স এক্সপার্টটা আসলে আসে শুধুমাত্র আইদার ক্যাপাসিটর থেকে অথবা ইন্ডাক্টর থেকে। সো রিঅ্যাকট্যান্স কাম ফ্রম আইদার ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর, ঠিক আছে। এই দুইটা থেকে শুধুমাত্র রিঅ্যাকট্যান্স। এতক্ষণ কি কানেকশন ছিল না? আমি একা একাই কথা বলতেছিলাম। না স্যার, কানেকশন পর্যন্ত শুনছেন? স্যার আপনি ক্যাপাসিটর লিখতেছিলেন আর কি। কেমন লাগে এই লোকদেরকে? আমি 1500 টাকা পে করি ইন্টারনেটের জন্য, তারা আমাকে এই টাইপের কানেকশন দেয়, কই যাবো এদের নিয়ে? আচ্ছা যাই হোক, এনিওয়ে আমরা ক্যাপাসিটর লিখতেছিলাম। সো এই জায়গাটায় আসলে আমরা বলতেছিলাম যে ক্যাপাসিটরের কারণে রিঅ্যাকট্যান্স দুই ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে ক্যাপাসিটরের কারণে রিঅ্যাকট্যান্স তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এবং রিঅ্যাকট্যান্স ইন্ডাক্টরের কারণে তৈরি হতে পারে, সেটাকে আমরা বলতে পারি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। সো ফার আমরা জানি সার্কিটের মধ্যে এলিমেন্ট বা প্যাসিভ এলিমেন্ট আমরা তিন ধরনের পাবো। একটা হচ্ছে রেজিস্টর, আরেকটা হচ্ছে ইন্ডাক্টর বা আগে লিখি ক্যাপাসিটর, ইন্ডাক্টর। সো প্যাসিভ এলিমেন্ট গুলো আমাদের সার্কিটে এই তিন ধরনেরই হওয়া সম্ভব। একটা হচ্ছে আর, একটা হচ্ছে সি, আর আরেকটা হচ্ছে এল। এই আর এল সি ছাড়া, এই তিন ধরনের এলিমেন্ট ছাড়া আর কোনো প্যাসিভ এলিমেন্ট আমাদের এসি হোক ডিসি হোক আমরা এই কোর্সে আর পড়বো না। সো আর এল সি এই তিন ধরনের সিম্বল গুলো কিরকম আপনাদের মনে আছে কিনা? রেজিস্টর ইজ সামথিং লাইক দিস, ক্যাপাসিটর হচ্ছে
মেবি পোলারাইজড ক্যাপাসিটর ড্র করলে একটা বাঁকা একটা সোজা, এবং ইন্ডাক্টর লুকস লাইক এ কয়েল। সো এগুলো হচ্ছে, একটা হচ্ছে আর, এটাকে আমরা বলতে পারি সি, এন্ড দিস ওয়ান ইজ এল। আর এল সি 3 ধরনের এলিমেন্ট থাকতে পারে। এখন আমাদের এসি সার্কিটের জন্য, ডিসি সার্কিটে আমরা জানি যে এই ক্যাপাসিটর একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে এবং ইন্ডাক্টর একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে ডিসি সার্কিটে। বাট এসি সার্কিটে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের কিছু ডিস্টিংক্ট ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলোর নাম দিছি হচ্ছে আমরা রিঅ্যাকট্যান্স। সো রিঅ্যাকট্যান্স কামস ফ্রম অনলি ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর, এবং রেজিস্ট্যান্স যে পার্টটা, রেজিস্ট্যান্স পার্টটাতে অ্যাজ ইউজুয়াল আর যে পার্টটা আছে সেইটা। সো তার মানে আমাদের ইম্পিডেন্স হচ্ছে একটা সার্কিটের মধ্যে থাকা সিরিজ কানেক্টেড রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের সমষ্টি। আর একটু ভাঙ্গা বললে ইম্পিডেন্স জিনিসটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের সমষ্টি, এবং ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স পার্টটা কমপ্লেক্স নাম্বারের জে এর সাথে থাকে এবং রিয়েল পার্টটা শুধুমাত্র রেজিস্টর হিসেবে থাকে। সো তার মানে এই ইকুয়েশন যেটা থাকে উপরে, যে ইকুয়েশনটা আমরা লিখছি, এই ইকুয়েশনটাকে যদি আমরা রিসাইজ করতে চাই, তাহলে রিসাইজ করতে চাইলে আওয়ার ইকুয়েশন উড লুক সামথিং লাইক z equals to r plus j. Now this x should be written as xl minus xc. R plus j xl minus xc. This is how you should write. So xl minus xc, যদি আমার ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দুইটাই থাকে তাহলে xl minus xc। যদি আমার সার্কিটের মধ্যে শুধুমাত্র ক্যাপাসিটর থাকে তাহলে xl should be 0। যদি সার্কিটের মধ্যে শুধুমাত্র ইন্ডাক্টর থাকে দেন xc should be 0। ওকে, সো আমরা একটা সিম্পল অঙ্ক দেখব, বাট তার আগে এই ভ্যালুগুলা কিভাবে পাওয়া যায়। আমরা জানি যে ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এবং ইন্ডাকট্যান্সের একক হচ্ছে আপনার হেনরি। তাইলে আমরা যদি এই জায়গাটায় কিছু একটা যোগ করতে চাই, আমরা দেখি যে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এবং এটার সাথে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ওহম লেখার জন্য কত জানি অল্ট কোড, আমি অল্ট 2 3 4 আই থিংক, यस অল 2 3 4 লিখলে আর কি ওহম হয়ে যায়। সো এনিওয়ে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, তার মানে বোঝা যাচ্ছে যে ওহমের সাথে ওহম ছাড়া অন্য কিছু যোগ করা যাবে না। তাহলে রিঅ্যাকট্যান্সের একক কি হতে পারে বলে আপনার ধারণা? ওহম। এবং ইম্পিডেন্সের এককও হইতে হবে ওহম, যেহেতু যোগ চিহ্ন আছে সবগুলোর মধ্যে, তিনটারই একক ওহম হইতে হবে। বাট আমরা জানি ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড এবং ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি। তাহলে হেনরি এবং ফ্যারাড থেকে কেমনে ওহমে কনভার্ট করা যায়? দিস ইজ আওয়ার নেক্সট প্রবলেম। তাহলে আমাদের একটা ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে হচ্ছে ধরেন 1 ফ্যারাড এবং অন্য একটা দেওয়া আছে হচ্ছে 1 হেনরি। তাহলে এগুলাকে কেমনে আমরা ওহমে কনভার্ট করব? সো করেসপন্ডিং এক্স গুলো কিভাবে পাবো? লেট আস সে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে লেটস সে 2 ফ্যারাড এবং ইন্ডাক্টরের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 হেনরি। ইন সাচ কেস আমাদের xc মানে হচ্ছে 1 আপন ওমেগা c and xl মানে হচ্ছে ওমেগা ইনটু l। নাও আওয়ার কোয়েশ্চেন, এবং xl এবং xc এর একক হচ্ছে আপনার ওহম। সো যদি এই দুইটার জন্য করেসপন্ডিং xc এবং xl আপনাকে ক্যালকুলেট করতে বলা হয়, ইন সাচ কেস xl শুড বি, লেট আস কনসিডার ওমেগা, প্রশ্নে দেয়া থাকবে ওমেগা ইকুয়ালস টু 5 রেডিয়ান পার সেকেন্ড, ধরে নেই 5 রেডিয়ান পার সেকেন্ড। সো সিন্স ওমেগা ইজ ইকুয়ালস টু 5, তাহলে ওমেগার জায়গায় এখানে 5 লিখে দেন এবং c এর জায়গায় এখানে 2 লিখে দেন। তার মানে হচ্ছে 1/2 যত হয় তত ওহম। xc এর ভ্যালু 1/2, তার মানে 1/10 যত হয় তত ওহম। এখানে ওমেগার ভ্যালু হচ্ছে 5 এবং এল এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 3। সো দিস ইজ 15 ওহম। xl বা xc এর ভ্যালু আমরা সরাসরি ফ্যারাড বা হেনরি থেকে ওহমে কনভার্ট করে ফেলতে পারি। সো সি বা এল এর ভ্যালু, দ্যাট মিন্স ক্যাপাসিট্যান্স বা ইন্ডাকট্যান্সের ভ্যালু থেকে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুতে কনভার্ট করতে পারি এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুতে কনভার্ট করতে পারি। সো ক্যাপাসিট্যান্সের ভ্যালু থেকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু এবং ইন্ডাকট্যান্সের ভ্যালু থেকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু বের করার জন্য ফর্মুলা দুইটা তার মানে দাঁড়াচ্ছে এরকম যে আওয়ার xl, দ্যাট মিন্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স should be omega into L, and xc, the capacitive reactance, should be 1 by omega c. So the previous equation can be rewritten, but আমরা এভাবেও রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। So xl এবং xc,
এই পর্যন্ত যা যা বললাম কারো কোনো প্রবলেম আছে কিনা? দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পার্ট। এই পার্টটুকু না বুঝলে ফাইনাল এক্সামে 0 পাবেন না, গ্যারান্টি দিচ্ছি। ইউ উইল নট ইভেন গেট 0। কোনো সমস্যা এইটুকুর মধ্যে? নো স্যার। So far so good। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি যে একটা এসি সার্কিটের মধ্যে আমাদের ইম্পিডেন্স নামে একটা টার্ম থাকে। এখন এই ইম্পিডেন্স টার্মটা নিয়ে এসে আমাদের লাভ হইলো কি? মনে আছে এই কোর্সে বলছিলাম যে একটাই সূত্র শিখবেন, সেই সূত্রটা কি যেন? V equals to IR. V equals to IR। DC তে আপনারা শিখছেন V equals to IR। What was this R actually? This R was actually your ratio of voltage and current, right? Yes, sir. রেশিও অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, যেটার নাম আমরা দিছিলাম হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা দেখছি রেশিও অফ ভোল্টেজ এন্ড কারেন্টের নাম দিছিলাম রেজিস্ট্যান্স when the circuit was কোন টাইপের সার্কিট? ডিসি সার্কিটের ক্ষেত্রে। বাট when the circuit is not DC anymore, সার্কিটটা কিন্তু এখন এসি, ইন সাচ কেস এই আর ছাড়াও এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভূমিকা আছে। সুতরাং এইটার নাম আমরা শুধুমাত্র আর রাখতে পারবো না। সুতরাং এই আর নামটা কাইটা দিয়া আমরা এখন বলবো ভোল্টেজ আর কারেন্টের রেশিও যেটা, সেটা হচ্ছে জেড, বা এই জেডটাই হচ্ছে আমাদের সেই ইম্পিডেন্স। সো এই এত কাহিনী করে জেড বানানোর আসল উদ্দেশ্য হইলো আমরা আসলে ওহমস ল অ্যাপ্লাই করতে চাই, বিকজ ওহমস ল ছাড়া আমাদের পুরো কোর্স অচল। তার মানে এসি সার্কিটের ক্ষেত্রে ওহমস লর চেহারা কি রকম দাঁড়াইলো? এসি সার্কিটের ক্ষেত্রে ওহমস ল কি হইলো? ভি ইকুয়ালস টু আইআর নাকি অন্য কিছু? স্যার আইজেড। V equals to IZ. So AC সার্কিটের ক্ষেত্রে ওহমস লর চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। So ওহমস ল is V equals to IZ. This is ওহমস ল, OHM ওহমস ল। So আমাদের ওহমের সূত্রটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে চেহারা। This is V equals to IZ. Given that সবগুলা ফেজরে দেওয়া আছে, given that this voltage is in phasor, everything is given in phasor. So Z টা হচ্ছে একটা ইম্পিডেন্স, ফেজরে দেয়া আছে, ভোল্টেজ এবং কারেন্ট এগুলো ফেজরে দেয়া আছে। সো ফেজরে দেয়া থাকলে তবেই আমরা শুধুমাত্র ওহমস ল ইউজ করতে পারবো। সো এবং এটার শর্ত হচ্ছে যে এই টাইপের ইম্পিডেন্স বানানোর জন্য শর্ত হচ্ছে এগুলা সব সিরিজে থাকতে হবে। সো SERI, সিরিজ এলিমেন্টস। সো সিরিজ এলিমেন্ট গুলার যদি থাকে, সো রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যদি সিরিজে কানেক্টেড থাকে, অনলি ইন দ্যাট কেস ইম্পিডেন্স হিসেবে এটা আমরা লিখতে পারবো। যেটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে, এটার মানে দাঁড়াইলো হইলো যে যদি আমাদের এরকম একটা সার্কিট থাকে, লেট আস ডু এ সিম্পল সার্কিট। এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে এবং একটা ক্যাপাসিটর আছে। সিম্পল একটা সিরিজ সার্কিট আমরা ড্র করলাম। আচ্ছা, এই রেজিস্টরের ভ্যালু মনে করি 5 ওহম, ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে লেটস সে 2 হেনরি, আর ক্যাপাসিটরের ভ্যালু লেটস সে 3 ফ্যারাড। ভোল্টেজ সোর্সের ভ্যালু লেটস সে আপনাকে বলে দিছে হচ্ছে ভোল্টেজ সোর্সের ভ্যালু আপনাকে লেটস সে বলে দিছে হচ্ছে VST is equals 5 sin 37t plus 45 dB। একক হলো ভোল্ট। লেটস সে আপনাকে এই ধরনের একটা সার্কিট দিয়ে বলছে যে আপনার এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট বের করেন, I ক্যালকুলেট দ্য কারেন্ট IT, ক্যালকুলেট দ্য কারেন্ট IT। তাহলে এইটা আপনাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সেম, সম্পূর্ণটা এন্টায়ার সার্কিট ইজ গিভেন লাইক দিস। সো এখন আমাদের দেখতে হবে যে এইখান থেকে পুরা সার্কিটের ইম্পিডেন্স কত, সম্পূর্ণটা। বাট এই সবগুলা কাহিনী করার আগে আমরা বলছিলাম এগুলাকে সবগুলা কি বানায় নিতে হবে? ফেজর। ফেজর না বানায় নিলে কিন্তু অঙ্কটা করা যাবে না। সো সুতরাং আমরা এই টাইপের সার্কিট যখন দেয়া থাকবে আমরা পরবর্তীতে লিখবো যে ট্রান্সফর্মিং এভরিথিং ইনটু ফেজর ডোমেইন। সো পুরাটা যা যা লেখা আছে সবগুলাকে ফেজরে নিয়ে গেলে কত হবে বলেন তো? ক্যাপিটাল ভিএস, ক্যাপিটাল ভিএস কত লিখবো? ক্যাপিটাল ভিএস কত হবে বলেন? হয় নাই, সাইন আছে, দ্যাটস ওয়াই 45
সাইন থাকলে -90 লেখা যাবে না, -90 ডিগ্রি লিখতে হবে। সো উইচ ইজ -45 ডিগ্রি। ঠিক আছে, সো 5 অ্যাঙ্গেল -45 ডিগ্রি, একবারে আমরা মাইনাসটা লিখে দিই। সো 5 অ্যাঙ্গেল -45 ডিগ্রি, একক হলো ভোল্ট। তাইলে আমরা টাইম ডোমেনে যা ছিল সেটাকে এখন ফেজরে নিয়ে গেলাম। আচ্ছা, আমরা সার্কিট রিড্র করব পরে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখতেছি আর এর ভ্যালু কত, হাউ মাচ ইজ আর 5, 5. how much is L 2, and how much is C 3. So right now our job is to make all these three elements into one. এই সবগুলা, এই তিনটা এলিমেন্টকে একটা বানায় ফেলতে হবে, এই তিনটা এলিমেন্টকে একটা বানায় ফেলা লাগবে এনিহাউ। এই তিনটা এলিমেন্টকে একটা বানায় ফেলতে হইলে তাহলে আমাদের যে ফর্মুলা আছে একটু আগে আমরা শিখছি, z = r + j xl - xc, z = r + j xl - xc। তাহলে এই ফর্মুলাটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। সো তাহলে এখান থেকে যদি আমরা z টাকে ক্যালকুলেট করতে চাই, সিরিজ এলিমেন্ট হইতে হবে সবগুলা, গিভেন দ্যাট তারা সিরিজে আছে। সিরিজ না থাকলে কিন্তু এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যাবে না। সো তারা সিরিজে আসে, আমরা দেখতেছি রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর প্রত্যেকের সাথে সিরিজে আছে। সো সিরিজে যেহেতু আছে, সুতরাং আমরা এখান থেকে তার জেডটা ক্যালকুলেট করে ফেলতে পারবো এবং আমরা বলবো দিস এন্টায়ার বক্স ইজ জেড। এনিওয়ে, সো জেডটাকে ক্যালকুলেট করি, দেখি কত আসে। সো আওয়ার জেড ইজ আর মানে হচ্ছে 5 প্লাস, ওই যে এইখানে দেখেন আর মানে হচ্ছে 5 প্লাস জে, তাহলে জে তো জে ফর্মুলার জে, xl - xc। রাইট নাও xl - xc, xl মানে কত, ওমেগা ইনটু l। সো লেট আস ক্যালকুলেট xl ফার্স্ট। xl মানে ওমেগা ইনটু l। সো ওমেগার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 37, সো ওমেগা ইজ 37 এন্ড l এর ভ্যালু হচ্ছে আপনার 2, সো মাল্টিপ্লাইড বাই 2, যত হয় তত ওহম। And xc is how much? 1 by omega c. 1 by omega c. What is the value of c? 3. So একটু কেউ ক্যালকুলেট করে দেখেন তো কত আসে, 37 দুগুণে কত হয়, 74 না, 74 মাইনাস এটা কত হয়, স্যার ওটা 9 × 10⁻³ বুঝি নাই, 79 × 10⁻³ স্যার 9 × 10⁻³ স্যার পরেরটা 9 × 10⁻⁻। ওকে, যত আসে তত একক হচ্ছে ওহম। সো ফাইনালি দিস টার্ম, এই দুটো বিয়োগ করে দেখেন তো কত হয়, 74 মাইনাস 9 × 10⁻³ so 73.991. So our z becomes 5 plus j 70 কত জানি দেখলাম 3.991, 73.991. So this is our z. আমরা বলছিলাম ইম্পিডেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা এটাকে পোলারে নিব না, যেরকম আছে এরকমই রেখে দিব। শুধুমাত্র এই একটা কেসে আমরা এটা রেক্টেঙ্গুলার ফরম্যাট ইউজ করব, অন্য সব ক্ষেত্রে আমরা পোলার ব্যবহার করব। ঠিক আছে, সো এটা রেক্টেঙ্গুলার ফরম্যাটে চলে আসছে, আমরা রেক্টেঙ্গুলার ফরম্যাটই রাখলাম এবং একক হচ্ছে ওহম। সো এই জিনিসটা যখন পেয়ে গেছি, রাইট নাও উই ক্যান সে দ্যাট আওয়ার দিস বক্স, যেই বক্সের ভিতরে যা আছে, এই বক্সের ভিতরে যা আছে এটার ভ্যালু হচ্ছে দিস জেড এর ভ্যালু। সো বক্সের ভিতরে যা আছে এগুলার সব আমি ভুলে যাই, তাহলে এখন আর এগুলার আমার কাজ নেই কোনো, এগুলো সব ফালাই দিই। সো বক্সটা একটু হয়ে গেল, আমি আরেকবার একটু বক্সটা এঁকে ফেলি। সো দিস হোয়াট এভার বক্স, এই বক্সের ভিতরে আমাকে এখন কল্পনা করতে হবে এমন একটা সার্কিট, এমন একটা এলিমেন্ট, যে এলিমেন্টের ভ্যালু হচ্ছে আমার এই জেড এর ভ্যালু যা আছে তত। সো এইখানে জেড এর ভ্যালু হচ্ছে এত, দিস ইজ আওয়ার জেড। তার মানে আমাদের পুরো সার্কিটটাকে যদি এখন আমরা ফ্রেশ করি, তার মানে দাঁড়াচ্ছে সার্কিটটা এরকম যে আমাদের একটা ভোল্টেজ দেয়া আছে এবং সাথে একটা ইম্পিডেন্স জেড দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, ইম্পিডেন্স জেড দেয়া আছে। সো আমরা একটু আগেই জানছিলাম যে ওহমের সূত্র এসি সার্কিটের জন্য কি জানো হয়, V = iz.
আই জেড। সো আমাদের এখন আই বের করা লাগবে এখান থেকে। সো আই শুড বি হাউ মাচ? I should be v by z. So এখানে আমরা v জানি, z জানি। So let us calculate with I should be v মানে হচ্ছে 5 angle 45 degree and z মানে হচ্ছে এই পার্টটা। এই ক্যালকুলেশনটা ইউজ ইওর ক্যালকুলেটর টু কমপ্লিট, অথবা পাইথন দিয়ে কমপ্লিট করেন, ইউ উইল গেট আই। একটু করেন তো কেউ একজন, কত আসে এটা? ফাইভ অ্যাঙ্গেল 45 ডিগ্রি ডিভাইডেড বাই করতে পারছেন কেউ? আমাকেই করতে হবে তাহলে। ক্যালকুলেটর কই? স্যার এটা একটু বলে দিলে ভালো, ক্যালকুলেটর কিভাবে করব স্যার? আচ্ছা আচ্ছা, আমি শোয়িং ইউ। ওয়েট। আচ্ছা, ক্যালকুলেটরের ইউজ আমি পরে দেখাচ্ছি। তো এটার ক্যালকুলেশনটা আমি আগে করে ফেলি, আমি একটা করে আপনাদের আনসারটা বলতেছি। দিস ইজ 5 অ্যাঙ্গেল 45 ডিভাইডেড বাই 5 প্লাস 73.991 j, which gives us the answer is 0.067, পয়েন্টের পরে 3 ঘর নিব, এবং অ্যাঙ্গেল হচ্ছে -41.134 ডিগ্রি। অল্ট 017। এখন সময় দুপুর 2টা। হলো না? 0.067 and the angle is -41.134. Alt 0176 degree. Yes. So this is our answer. No, this is not yet our answer. The echo is ampere. So এই জিনিসটা ক্যালকুলেটরে আমরা ডাইরেক্টলি পেয়ে যাব। ক্যালকুলেটরে এন্ট্রি দেওয়ার পরে এই ভ্যালুটা আমরা সরাসরি ক্যালকুলেটরে পেয়ে যাব। আমরা একটু পরে দেখাবো কিভাবে এটা পাইতে হয়। সো বেসিক্যালি আওয়ার আইটি, যেটা আমাদের প্রশ্নে চাওয়া হবে, সো আইটি উইল বি কত হবে বলেন তো? এটাকে ফেজর থেকে টাইম ডোমেইনে নিলে 0.67, এটা হলো অ্যামপ্লিটিউড। তারপর কি লিখতে হবে? স্যার সাইন না কজ? কজ। দেন ওমেগা মানে কত ছিল যেন? 37t minus 41.134 ডিগ্রি। তো দিস উড বি ইওর ফাইনাল আনসার। এটা হচ্ছে আপনার ফাইনাল আনসার। একক হচ্ছে অ্যাম্পিয়ার, একক হচ্ছে অ্যাম্পিয়ার। সো দিস ইজ হাউ এসি সার্কিট আসলে সলভ করা লাগবে। ফেজরে নিয়ে গিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা আসলে এত ফেজর অ্যালজেব্রা শিখতেছি। এনিওয়ে, লেট মি ফায়ার আপ দ্য ক্যালকুলেটর। যাদের নিজস্ব ক্যালকুলেটর আছে, হার্ডওয়্যার ক্যালকুলেটর, সেটার চাইতে আমরা গুগল ক্লাসরুমে আপনাদেরকে যে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যাপের লিংক দেওয়া হয়েছিল, জানি না এটা আছে কিনা, এই যে এইটা। তো এইটা দিয়ে আর কি আমরা ডেমনস্ট্রেশনটা দেখাবো। তো এইটা ইউজ করার একটা সুবিধা হচ্ছে, এটা কমপ্লেক্স নাম্বারের ম্যাট্রিক্স সলভ করতে পারে বা কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশন সলভ করতে পারে। আদারওয়াইজ যদি আপনি খাতা কলমে করতে চান, কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশন খাতা কলমে করা খুবই ঝামেলা, এবং আপনার নর্মাল যে ক্যাসিও হার্ডওয়্যার ক্যালকুলেটর গুলো আছে, সেই হার্ডওয়্যার ক্যালকুলেটর গুলাও আর নট গুড ইনাফ ফর ইওর কি বলে এই কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেশন। সো ফর দ্যাট রিজন আপনি পাইথন ইউজ করবেন ফাইনাল এক্সামে অবশ্যই, অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর, এটা যেটার কথা বলা আছে এটা ইউজ করবেন। এবং পাইথন দিয়ে জিনিসটা সলভ করার জন্য একটা কোড আমি দেখাই দিব। কমপ্লেক্স নাম্বারের জন্য আপনার যেই সলিউশন করার জন্য যেই কোড ছিল, সেই কোডে একটু চেঞ্জ আসবে, কিছু জিনিস হালকা চেঞ্জ আসবে, বিকজ আমাদের এটা পোলার ফরম্যাট সরাসরি খাইতে পারে না। এটা আমাদের পাইথন পোলার ফরম্যাট সরাসরি কনজিউম করতে পারে না, একটু সাইজ করে নেওয়া লাগে, সেই জন্য কিছু ফাংশন দিয়ে আবিজাবি করে নেওয়া লাগতেছে আর কি। সো আমরা এগুলো একটু পরে আপনাদেরকে বুঝাই দিব। বাট রিমেম্বার, আপনাকে কিন্তু কমপ্লেক্স নাম্বারের ম্যাট্রিক্স বা ইকুয়েশন, 3 ইকুয়েশন সলভ করার জন্য ইউ নিড দিস কাইন্ড অফ পাইথন কোড
or this scientific calculator application. Let me share my screen from my mobile so that I can teach you how to use the calculator. Wait a minute. সো আমার ক্যালকুলেটরের স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। জি স্যার। Yes, sir. তো এইটা হচ্ছে সেই সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা আছে সেটা রান করার পর আপনারা এরকম কিছু একটা পাবেন। আমারটা কই জানি আছে, এই যে এখান থেকে আমরা যদি ক্যালক ইএস এই অ্যাপটাকে ওপেন করি তাহলে আমরা এই অ্যাপটাকে পাবো। আচ্ছা, এখন এখানে মেইনলি আপনি নর্মাল এটা ক্যালকুলেটরে যেরকম ভাবে টাইপ করেন এটার ইউজার ইন্টারফেস একটু, এখানে প্লাস মাইনাস দেখেন দুইটা বাটন আছে, ডিইজি লেখা। এখানে এই প্লাস মাইনাস বাটন দুইটাকে ক্লিক করলে আপনি লেখাগুলোকে বড় ছোট করতে পারবেন কোনো কারণে যদি হয়। এবং এই ক্যালকুলেটরে অনেকগুলো মোড আছে। আমাদের ফার্স্টেই খেয়াল রাখা লাগবে যে দেখেন একদম উপরে অ্যাডভার্টাইজ যেখানে শো করতেছে তার উপরে বাম পাশে নর্ম লেখা আছে কিনা, নর্মাল মোড, এবং তার পাশে সিএমপিএলএক্স মোড লেখা আছে কিনা। যদি না থাকে আমাদেরকে মোড বাটনে ক্লিক করে এখান থেকে সিএমপিএলএক্স কমপ্লেক্স নাম্বার সিলেক্ট করে নেওয়া লাগবে। যদি আপনি নর্মাল রেগুলার ক্যালকুলেশন করতে চান তাহলে ম্যাথ অপশনটা সিলেক্ট করে নেওয়া লাগবে। তাহলে দেখেন উপরে দেখেন ম্যাথ লেখা আছে। বাট when you are doing calculation with complex number, in such case you should use this CMPLX option to change the mode. Also, it is critically important to check that the calculator is in ডিগ্রি মোডে অপারেট করতেছে। খেয়াল করে দেখেন এখানে ডেগ লেখা আছে, ডেগ, এখানে ক্লিক করলে ডেগটা রেড হয়ে যাচ্ছে প্লাস মাইনাসের পরে। ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়েন্ট, তিনটা মোড আছে। মেক শিওর ইউর ক্যালকুলেটর ইজ ইন ডিগ্রি। সো টু ডু কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেশন আপনাকে মেক শিওর করা লাগবে মোডে গিয়ে আপনি কমপ্লেক্স মোডে আছেন, আচ্ছা, আরেকটা জিনিস সেটিংস থেকে আমরা সিলেক্ট করে নিব। সো গিয়ার আইকনটায় ক্লিক করলে সেটিংসে যাবে, এগুলো সব ইনিশিয়াল সেটআপ। সেটিংসে গেলে লটস অফ অপশনস উইল বি देयर। সো এইখানে একটু আগে আমরা ডিগ্রি সেট করছি, ওটা থাকবে, সমস্যা নাই। আমি একটু দেখি কোথায় যেন আছে, ডিসপ্লেতে নাকি ফরম্যাটে বোধহয়। কোথায় যেন একটা অপশন আছে যে ডিফল্ট আউটপুট ফরম্যাটটা কি হবে, এটা না, এই যে সিএমপিএলএক্স ক্যালকুলেশন মেনুর আন্ডারে এইখানে দেখেন সিএমপিএলএক্স যে অপশনটা আছে, এইখানে মেক শিওর আপনার ডিফল্ট আউটপুট ফরম্যাট পোলার ফরম্যাটে আছে। আপনার নর্মাল হার্ডওয়্যার ক্যালকুলেটর যেটা আছে ক্যাসিও সিরিজের, সেটা সবসময় কিন্তু এই কমপ্লেক্স নাম্বারের আউটপুট দেয় হচ্ছে এই রেক্টেঙ্গুলার ফরম্যাটে, এ প্লাস বিআই বা বিজে এই ফরম্যাটে। বাট আমাদের কিন্তু ডিফল্ট ফরম্যাট আমরা বলছি পোলার ফরম্যাট। সো আমরা মেক শিওর ক্যালকুলেটরের মোডটাকে আমরা ডিফল্ট আউটপুটের ফরম্যাট সেটা ক্যালকুলেটর থেকে চেঞ্জ করে পোলার ফরম্যাটে R5 সেই ফরম্যাটে নিয়ে যাব। এখন আমাদের সবকিছু রেডি। এখন আমরা একটু আগে যেই ক্যালকুলেশনটা করতেছিলাম সেটা ছিল হচ্ছে 5
আমরা অ্যাঙ্গেল টাইপ করার জন্য খেয়াল করে দেখেন আরসিএল যেই বাটনটা আছে তার উপরে ছোট্ট করে একটা অ্যাঙ্গেল আছে। আমার ক্যালকুলেটর তো জুম করা পসিবল না, আদারওয়াইজ আপনি একটু দেখাইতাম যে আরসিএল এর ঠিক উপরে যেই বাটনটা আছে এটা। আমি এখন বাটনটা প্রেস করছি, দেখেন অ্যাঙ্গেল চিহ্নটা বসে গেছে। সো ইট ইজ 5 অ্যাঙ্গেল -45। যেহেতু আমার ক্যালকুলেটর অলরেডি ইন ডিগ্রি মোড, তার মানে আমার ক্যালকুলেটরটা অলরেডি 5 অ্যাঙ্গেল -45 ডিগ্রি বলে ফেলছে। এখন এটারে ভাগ দিতে হবে কি দিয়ে যেন লিখছিলাম, 5 প্লাস যেটা আমরা ক্যালকুলেটরে আই হিসেবে লিখবো, পরে লিখবো, ছিল 73.991 না কত জানি, 911 হোয়াটএভার। এরপরে আমরা আই দিব। আই দেওয়ার জন্য ইএনজি আরসিএল এর পাশে দেখেন একটা ছোট্ট একটা আই লেখা আছে, ওইটাকে লং প্রেস করা লাগবে। সো যেই বাটন গুলা বা যেই অপশন গুলা হলুদ রং দিয়ে লেখা, শিফট দিয়ে ওই বাটন চাপলে ওই হলুদ রঙের ফাংশনটা কাজ করবে। আর যেগুলো আলফা দিয়ে লেখা, আলফা বা নীল রঙের লেখা, সেগুলো আলফা বাটনটা প্রেস করে ওইটা দিলে ওই কাজটা করবে। সো রাইট নাও এটা আমরা স্ক্রিনে ক্যালকুলেটরে যা দেখা যাচ্ছে, এটা আমরা বলতেছি যে 5 অ্যাঙ্গেল 45 এটাকে তুমি ভাগ করো হচ্ছে, আমরা এটাকে একটু উইদিন ব্র্যাকেট দিয়ে দিই টু অ্যাভয়েড কনফিউশন। সো 5 অ্যাঙ্গেল 45 কে তুমি 5 প্লাস 73.911 দিয়ে ভাগ করো, 91 জে এটা দিয়ে ভাগ করো। ক্যালকুলেটর কিন্তু আই বোঝে, জে বোঝে না। সো এইটাকে যখন আমরা টাইপ করা শেষ করলাম, সাথে সাথেই দেখেন আপনাকে আউটপুটটা কিন্তু স্ক্রিনে দেখাই দিছে। সো সামথিং অ্যাঙ্গেল সামথিং। যদি আমরা মোড থেকে এইটাকে কই জানি ছিল আমাদের, হারাই গেলাম আবার, ক্যালকুলেশন মেনুতে না, কোথায় জানি ছিল, এই যে এখানে। যদি এটা আমাদের কমপ্লেক্স নাম্বার হিসেবে সিলেক্ট করা থাকতো, দ্যাট মিন্স এই a প্লাস জেবি এই ফরম্যাটে সিলেক্ট করা থাকতো, তাহলে দেখেন এই জায়গায় এই ক্যালকুলেশনটা করার পর আমরা আউটপুটটা পাইতাম কিন্তু রেক্টেঙ্গুলার ফরম্যাটে। সো এখানে আইটা দেখেন ওই যে লাস্টে ছোট হইলে বলে দেখা যাচ্ছে না, আইটা ক্যালকুলেটরে সবার লাস্টে দেখায় এইটা। এনিওয়ে, সো এই কারণে আমরা আসলে আমাদের এক্সট্রা একটা কনভার্সনের হ্যাসেলটা এড়ানোর জন্য আমরা এটাকে আউটপুটটাকে সবসময় পোলারে রাখবো, যাতে আমাদের কষ্ট কমে যায়। সো এটাকে নিয়ে গেলে আমাদের পোলার কনভার্সনটা ওই যে আর কস থিটা আর সাইন থিটা এইসব করা লাগবে না, ক্যালকুলেটর আমাকে করে দিল। সো দ্য আনসার ইজ 0.67 পয়েন্টের পরে 3 ঘর নিলে, এন্ড মাইনাস আনসার ইজ মাইনাস অ্যাঙ্গেল ইজ -131.129। এইভাবে আপনি অন্য যে কোনো ধরনের ক্যালকুলেশনও করতে পারেন। ফর এক্সাম্পল, আপনাকে যদি বইয়ের কোনো একটা দিয়ে দেয় যে 3 + 2 24i, এইটাকে আপনাকে বলা হয়েছে পোলারে নিয়ে যেতে, তাইলে আপনি সিম্পলি 2 বাটনটা লং প্রেস করবেন অথবা শিফট বাটনে চাপ দিয়ে 2 প্রেস করবেন, দেন ইউ উইল গেট লটস অফ ডিফারেন্ট অপশনস। এখন দেখেন এটাকে কোথায় নিতে হবে, কোন ফরম্যাটে নিতে হবে। কোনো কারণে যদি এটাকে x + jy, দ্যাট মিন্স কার্টেসিয়ান বা রেক্টেঙ্গুলার ফরম্যাটে নেওয়া লাগে, ইউ শুড সিলেক্ট অপশন নাম্বার 6, রাইট? যদি এটাকে পোলারে নেওয়া লাগে, ইউ শুড সিলেক্ট অপশন নাম্বার 5, হোয়াট এভার দ্য অপশন ইজ। আপনি সিম্পলি এটা দিলে ওই আনসারটা, রেজাল্টটা দেখাবে। যদি আপনি ইনপুটটা পোলারে দিতেন, রেক্টেঙ্গুলারে না দিয়ে, লেটস সে 5 অ্যাঙ্গেল -45, সো সেটার পোলার ফর্মে রেক্টেঙ্গুলার ফরম্যাটে আউটপুট হইতো 3.535, দ্যাট মিন্স 3.536 minus j 3.536. so this is how the answer should have been. এখান থেকে কমপ্লেক্স নাম্বারের আরো অনেক কিছু আছে, যেমন শিফট চেপে পিওএল, এখান থেকে পোলার বা রেক্টেঙ্গুলার ফরম্যাট, কিংবা শিফট চেপে রেক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া যাবে। আর থিটা, হাবিজাবি, এগুলো আপনাদের যা যা ইচ্ছা ইউজ করতে পারেন। সো দিস ইজ হাউ ইউ শুড ডু ক্যালকুলেশনস। এবং এটার একটা বড় সুবিধা হচ্ছে কয় আননোন কয় ইকুয়েশন সলভ করবেন। যখন আপনি ফাইনাল এক্সামের জন্য 3 আননোন 3 ইকুয়েশন কিংবা 2 আননোন 2 ইকুয়েশন আপনাকে সলভ করতে হবে, ইউ শুড সিলেক্ট দিস কাইন্ড অফ অপশনস। এইটা, সো সলভ সিস্টেম অফ ইকুয়েশনস উইথ 3 আননোনস অর 4 আননোনস। এই ক্যালকুলেটরের সুবিধা হচ্ছে এই জায়গায় সেই কমপ্লেক্স নাম্বার ইনপুট দিয়ে সাপোর্ট করে, কিন্তু আপনার হার্ডওয়্যার ক্যালকুলেটর এই জায়গায় কমপ্লেক্স নাম্বার ইনপুট দিলে এরর দেখাবে। আপনার ক্যাসিও ক্যালকুলেটর এই জায়গায় ম্যাট্রিক্স বা 3 আননোন 3 ইকুয়েশন সলভ করার জন্য যখন আপনি দিবেন, আপনার ক্যালকুলেটর আপনাকে এখানে এরর দেখাবে। সো সেই জন্য আপনাকে আসলে ক্লাসরুম এক্সাম হলে হাতে কলমে ক্যালকুলেশন করা ছাড়া কোনো রাস্তা ছিল না। বাট অনলাইন এক্সামে ওয়াই ডোন্ট ইউ ইউজ ইউর মোবাইল ফোন? আমি তো আপনাকে সুযোগ দিয়েই দিচ্ছি। এবং ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান প্রি-কম্পাইল এ পাইথন স্ক্রিপ্ট লাইক দিস এন্ড দ্যাট উড ডু দ্য সেম জব। সেই একই কাজগুলোই করবে এরকম। So let me turn off my screen sharing from my mobile and let's move back to Python. কই থেকে জানি অফ করে
ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। Yes, sir. আচ্ছা, সো এটা একটা পাইথন স্ক্রিপ্ট। এটা আপনাদের এই মুহূর্তে আজকেই কাজে লাগবে না, তবে আগামী চ্যাপ্টার গুলাতে যখন 3 ইকুয়েশন 2 ইকুয়েশন ইত্যাদি হাবিজাবি সলভ করতে বলা হবে, তখন এইখানে এই করা বা এই টাইপের স্ক্রিপ্ট গুলো আপনার জন্য ইকুয়েশন সলভ করার কাজে আর কি হবে। তো এইখানে সিম্পল আগের লাইব্রেরি গুলো ইম্পোর্ট করা হয়েছে। এখানে শুধু সি ম্যাথ মানে কমপ্লেক্স নাম্বারের ম্যাথমেটিক্যাল, সো কমপ্লেক্স ম্যাথের জন্য একটা লাইব্রেরি ইম্পোর্ট করা হয়েছে। এছাড়া বাদ বাকি সব আগের মতো আমাদের cmath.py লেখা লাগবে। সেই জন্য আমরা পাইটাকে জাস্ট পাই হিসেবে ডিফাইন করে রাখছি, যাতে cmath ডট এই কথাটা লিখতে না হয় আর কি। এরপরে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে যেটা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করবে যে কোনো কিছু। সো রেক্ট্যাঙ্গুলার নাম্বার REC, এটা একটা কমপ্লেক্স নাম্বার ইন রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। সেইটাকে যখন নিব আমরা, একটা বিল্ট ইন ফাংশন আছে cmath.polar, সে হচ্ছে অটোমেটিক্যালি এটা দিয়ে ভাগ করবে। বাট ওই যে আমরা রেক টু পোল, এটা মনে রাখার সুবিধা, সেই জন্য আসলে এই ফাংশনটাকে রিনেম করছি, আর কিছু না এরকম। এনিওয়ে, তারপরে সেখান থেকে আমরা বলে দিচ্ছি যে ইনপুট এবং এই জায়গা থেকে আউটপুট দুইটা কি কি আসবে, কোন দুইটা জিনিস সে রিটার্ন করবে। যেহেতু পোলার নাম্বারে আমাদের আর থাকে এবং ফাই থাকে, সো রেডিয়াস পার্ট একটা এবং অ্যাঙ্গেল পার্ট একটা, সে আর ফাই সে রিটার্ন করবে এই ফাংশনটা। ইটস কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। এবং পয়েন্টের পরে 3 ঘর নেওয়ার জন্য আমরা এখানে 3 বসাই দিছি, দ্যাটস অল। আর আরেকটা জিনিস, পাইথন কিন্তু অলওয়েজ সে আপনার বোঝে কিন্তু সে রেডিয়ান, সে কিন্তু ডিগ্রি বোঝে না। সো ওই ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি ইত্যাদির জন্য পাই বাই 180 দিয়ে গুণ নাকি ভাগ ইত্যাদি আপনারা একটু ঠিকঠাক করে নিন। যেমন এখানে রেডিয়ান দেওয়া থাকলে 180 বাই পাই, মানে পাই বাই 180 দিয়ে ভাগ করে সেটাকে ডিগ্রিতে নিয়ে গেছে। ডিগ্রি থেকে আবার রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করা লাগবে, এরকম। সেকেন্ড ফাংশনটাও তাই, এটা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করবে। এখানে সিম্পলি এই গেট অ্যাট্রিবিউট দিয়ে এখান থেকে বাদ বাকি আর ফাই এর বাদ বাকি জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। এখানে এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর সাইন থিটা, আপনি এইভাবে না দিয়ে আর কস থিটা আর সাইন থিটা লিখেও কাজ করতে পারেন, একই কাজ করে, কোনো সমস্যা নেই। ফাইনালি এখানে একটা ঘাপলা আছে, এটা কোড করতে গেলে আপনারা টের পাবেন, নরমালি এখানে কোনো সমস্যা হয় না। ফাইনালি এই জিনিসটা যে রিটার্ন করবে, দ্যাট শুড বি এ টাইপ অফ কমপ্লেক্স। দ্যাট মিনস আপনি যদি এখান থেকে পাইথনের মধ্যে টাইপ করেন যে লেটস সে ইম্পোর্ট cmath, লেটস সে আপনি বললেন z হচ্ছে আপনার 1 + 2j, একটা হচ্ছে আপনার কমপ্লেক্স নাম্বার। সো আপনি যদি লেখেন টাইপ z, টাইপ মনে হয় ফাংশনের ভিতরে লিখতে হবে। আপনি যদি টাইপ z লেখেন তাহলে z এর টাইপটা সে দেখাবে, ইট শুড বি এ ক্লাস কমপ্লেক্স। এখন আমি যদি এইখানে r + j ইনটু ফাই এইভাবে কমপ্লেক্স ডিফাইন করি, কেন জানি পাইথন আমার এরর দেখায়। কিন্তু এইভাবে না করে, আমি জানি না কেন, এটা কোনো সলিউশন আমার কাছে নাই, কিন্তু এইভাবে না করে আমি যদি বলি কমপ্লেক্স ফাংশনের ভিতরে r, ফাই, তাহলে আবার সে সুন্দরভাবে কমপ্লেক্স রিটার্ন করে। এটা কেন আমি জানি না, এটা করতে গিয়ে ধরা খাইছি, সেই জন্য এটাকে এইভাবে করা। বাট মাই ইনিশিয়াল ইমপ্লিমেন্টেশন ওয়াজ সামথিং লাইক x + jy এরকম, বাট এটা কাজ করে না, কোনো কারণে এটা কাজ করে না। এনিওয়ে, সো দিস ইজ a function that converts x and y into a complex number, that is x is the real part and y is the imaginary part. So এই ফাংশনটা বেসিক্যালি পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করে। সো এটা r এবং ফাই ইনপুট হিসেবে নেয় এবং আউটপুট হিসেবে দেয় হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এটা রেস্ট অফ দ্য পার্ট ইজ আগের মতো, সবকিছু আমি r1 r2 r3 এগুলো কমপ্লেক্স নাম্বার ডিফাইন করে দেওয়া হয়েছে, এক্সপ্রেশন লিখে দেওয়া হয়েছে। তারপরে এটা আসলে ভোল্টেজ বের করার জন্যই ছিল। V1 এবং VTH দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ করে সেই V1 এবং V2 এর ভ্যালু সে রিটার্ন করে দেয়। সো ফাংশনটাকে যদি আমরা রান করি বা স্ক্রিপ্টটাকে যদি আমরা রান করি, ইউ উইল সি দ্যাট দ্য রেজাল্টস আর ডিসপ্লেড ইন বোথ ফরম্যাট। সো V1 এর ভ্যালু হচ্ছে r থিটা এইভাবে দিলে, সো এইটা অ্যাঙ্গেল এত ডিগ্রিতে দেয়া আছে, বাট পাইথন বাই ডিফল্ট কিন্তু আপনাকে রেডিয়ানে প্রকাশ করবে। সো ফর দ্যাট রিজন আমরা যখন রেজাল্টটাকে ডিসপ্লে করছি, প্রিন্ট করছি, তখন এই যে রেক টু পোল ফাংশনটাকে দিয়ে আমরা এটাকে পোলারে বানাই নিছি। আদারওয়াইজ পাইথন কিন্তু আপনাকে রিটার্ন করবে এইরকম জিনিসপত্র, যেটা কিনা ওই যে ক্যালকুলেটরে মোড যদি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা থাকে তাহলে এইরকম আনসার আসতো। তো এইরকম আনসার তো আমরা পরীক্ষার খাতায় লিখবো না, আমাদের পরীক্ষার খাতায় লাগবে হচ্ছে সামথিং অ্যাঙ্গেল সামথিং। সো এখানে এটা লিখবেন হচ্ছে 83.812 অ্যাঙ্গেল 12.095, কিংবা পরেরটা VTH, এটাকে লিখবেন হচ্ছে 37.482 অ্যাঙ্গেল 51.34 ডিগ্রি। সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য আসলে এই এত কাহিনী করা হয়েছে। আর যদি কোনো কারণে আপনার রেগুলার আনসারটা প্রয়োজন হয়, সেখানে তো এটা আছেই, যেটা এই আইটা আসলে যে।
সো পাইথনের সাথে খেলতে হলে একটু সাবধানে খেলতে হবে। কখনো সে কমপ্লেক্স নাম্বারের এটাকে জে দিয়ে লিখতেছে, আবার এই জায়গায় দেখতেছি ওরা আই দিয়ে লিখতেছে আর কি। কেন আই? বিকজ এই জায়গায় আমাদের যেই ফাংশনটা আমরা ইউজ করছি সেইখানে ওরা কি কারণে যেন আই ইম্পোর্ট করছে, কেন আমি খুব বেশি ডিটেইলে ঘাটাঘাটি করি নাই। সো দিস ইজ হোয়াট ইটস গোয়িং টু বি। সো দিস ইজ এ প্রবলেম অফ প্র্যাকটিস প্রবলেম 11.5 চ্যাপ্টার 11 এর একটা অঙ্কের জন্য এই কোডটা ছিল আর কি, এক্সামের অঙ্কের জন্য। সো এক্সামে আসলে আপনাকে এই 4টা লাইন চেঞ্জ করা ছাড়া আর কোনো কাজ নেই। এক্সামে এই 4টা লাইন, আর যদি ভেরিয়েবলের নাম চেঞ্জ করেন তাহলে সেই অনুযায়ী যেটা। সো দিস ইজ হাউ ইউ শুড সলভ ইউর পাইথন রিলেটেড অর কমপ্লেক্স নাম্বার রিলেটেড প্রবলেমস। এনি প্রশ্ন? আসসালামু আলাইকুম।
সরি, আমার একটা লম্বা কল আসছিল। সোফার যা যা বলছি কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? ক্যালকুলেটরের ইউজ বা অন্য যে কোনো কিছু, যেটা আমরা বলতেছিলাম যে এই টাইপের কিছু পাইথন আপনাদের ইউজ করা লাগতে পারে আর কি প্রোগ্রামিং এর জন্য, বা আপনি 3 ইকুয়েশনের কিংবা 2 ইকুয়েশনের এরকম পাইথন স্ক্রিপ্ট আগে থেকে রেডি করে রাখবেন। খালি এক্সামের সময় এখানে এই 4টা লাইন বা এই 5টা লাইন শুধু চেঞ্জ করবেন, রেস্ট অফ দ্য পার্ট উইল রিমেইন দ্য সেম, এই আর কি। সো আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ, নাকি? जी सर। ওকে। সো আমাদের বইতে এই আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি এই ফর্মুলাটা কোথাও খুঁজে পাবেন না। ওরা কি করছে, ওরা এই যে 1/j⍵c, তারপরে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যে ইত্যাদি ইত্যাদি এইভাবে ওরা করার চেষ্টা করছে। আমি আমার বইয়ের নিয়ম কিন্তু এইবার আমরা ফলো করতেছি না, বইয়ের মতো করে কিন্তু এই জিনিসগুলো আমরা ফলো করতেছি না। জাস্ট এ মোমেন্ট। স্যার, হ্যাঁ, জরুরি কিছু? কোনো ফোন ধরবো না, সবগুলারে তোমার সাইলেন্টে চলে যাও। গুড বাই। ওকে, আমরা কই জানি ছিলাম, এই যে এটা। সো বইয়ে যেভাবে আমাদের এই জিনিসগুলা লিখছে, আমরা কিন্তু বাই দ্য ওয়ে ফ্রিকোয়েন্সি ডোমেইন মানে ফেজর ডোমেইন একই কথা। বইতে কিন্তু প্রায় ফ্রিকোয়েন্সি ডোমেইন কথাটা দেখবেন, এটা মানে কিন্তু ফেজর, ঠিক আছে? এনিওয়ে, সো বইতে আমাদের যেভাবে করছে আমরা কিন্তু এইভাবে ফলো না, আমি যে নিয়ম বলছি ওই নিয়মে ফলো করেন। এখন ইফ ইউ ডু নট লাইক ইট, আপনি তাহলে বইয়ের নিয়মে যেতে চান, ফিল ফ্রি, কোনো সমস্যা নেই, যেটা দিয়েও করা যাবে। সো আমরা এক্সাম্পল 9.8টা দেখি কি বলছে এখানে। ক্যালকুলেটর আছে আশা করি, দেখুন একজন কাইন্ডলি একটু ক্যালকুলেটর হাতে রাখেন, আমাদের আনসার গুলা দেওয়া লাগবে। সো এইখানেও দেখেন ওরা উইদিন ব্র্যাকেট টিটা লেখে নাই, আপনাদেরকে উইদিন ব্র্যাকেট টি ফার্স্টে লিখে নিতে হবে। সো এখানে ভি এর ভ্যালু, ভি হচ্ছে আমাদের একটা ভোল্টেজ হুইচ ইজ গিভেন ইন ফেজর ডোমেইন অর টাইম ডোমেইন। এটা ফেজরে দেওয়া আছে না টাইমে দেওয়া আছে? টাইমে দেওয়া আছে। ইটস গিভেন ইন টাইম ডোমেইন। আচ্ছা, সো ভোল্টেজ দেয়া আছে আমাদের, একক হচ্ছে, দেখেন ওরা বইতে এককও লেখে নেই, একক হচ্ছে ভোল্ট, একক হচ্ছে ভোল্ট। আচ্ছা, ভালো কথা। তো এইখানে অ্যাপ্লাইড টু এ 0.1 হেনরি ইন্ডাক্টর, তার মানে বোঝা যাচ্ছে যে আসলে একটা ইন্ডাক্টর ছিল, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা, যেই ভি, সেই ভিটা দেয়া আছে, দিস ইজ মাই ভিটি। সো ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে সেই ভিটি, এটা দেয়া আছে। এই ইন্ডাক্টরের ভ্যালু কত? L is equals to how much? 0.1 হেনরি। বলা হচ্ছে যে এটার মধ্যে দিয়ে তাহলে কি পরিমাণ কারেন্ট পাস করবে? What should be the current IT? ঠিক আছে, প্রশ্নটা কি বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যা দেয়া আছে এই পুরো জিনিসটাকে ফেজরে নিয়ে যাওয়া। সো এন্টায়ার থিং, আমাদের যেই জিনিসটা দেয়া আছে এটাকে যদি আমরা ফেজরে কনভার্ট করি, আপনাদের দুইবার সার্কিট আঁকার দরকার নেই, আপনার এক্সামের সময় একবার আঁকলেই হবে, আমরা বাকিটা বুঝে নিব। সো এটাকে ফেজর নিলে এটা হয়ে যাবে ক্যাপিটাল আই, এন্ড এল যেটা আছে এল হয়ে যাবে এক্সএল। সো এক্সএল শুড বি হাউ মাচ? বলেন তো। ওমেগা। ওমেগা ইনটু এল। এক্সএল হবে ওমেগা ইনটু এল। সো ওমেগা মানে হচ্ছে কত? স্যার 60 রেডিয়ান পার সেকেন্ড, এন্ড এল মানে হচ্ছে 0.1, which is একক হচ্ছে ওহম, তার মানে এটা কত হয়? 6 ওহম। আচ্ছা, এন্ড ভিটি, এই ভি হয়ে যাবে ক্যাপিটাল ভি। ওকে, সো ক্যাপিটাল ভি হয়ে গেল। এখন আমাদের টার্ম হচ্ছে, আমরা বলছিলাম ইম্পিডেন্স, ওহমস ল বানাইতে হইলে আমাদের ওহমস ল কি জানো? ভি ইকুয়ালস টু IZ। IZ, I R না কিন্তু এখন আর, V equals to IZ. Now we have to calculate I. তাহলে this I should be
ভি বাই জেড। এখন আমাদের কি জেড দেয়া আছে? এখানে কি জেড দেয়া আছে? দেখেন তো, স্যার জেড ক্যালকুলেট করে নিব রেজিস্ট্যান্সের ভ্যালু জেড কে 0 করে। ক্যালকুলেট করে নিতে হবে। সো আমরা জানি জেড ইকুয়ালস টু হাউ মাচ? জেড ইকুয়ালস টু হাউ মাচ? আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি। সো আর মুখস্থ করে ফেলেন এটা বারবার, আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি। আমার মাউসের ডিপিআই খুব সমস্যা করতেছে, আমি লিখতে পারতেছি না। এই উইন্ডোজ 11 এত এখন বাজে। সময় দুপুর 2:30 যাই হোক, আমার মাউসের ড্রাইভার খেয়ে দিছে। যেহেতু এখানে ক্যাপাসিটর নাই, এক্স এর ভ্যালু কত হবে? 0। এখানে আর আছে, কোন রেজিস্টার আছে? সো দিস ইজ অলসো 0। সো ফাইনালি আওয়ার জেড বিকামস কত হয়? জে 6 একক হচ্ছে ওহম। কেন? কারণ এক্সএল এর ভ্যালু হচ্ছে 6, তার মানে এই জে এন্ড 6, তার মানে জেড ইকুয়ালস টু হচ্ছে আমাদের J6 ওহম। ইন সাচ কেস হোয়াট শুড বি আওয়ার আই? আওয়ার ভি, তার মানে এখান থেকে ক্যাপিটাল ভি সেটা কত দাঁড়ায়? 12 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, একক হচ্ছে ভোল্ট। সো 12 অ্যাঙ্গেল 45 ডিগ্রি ডিভাইডেড বাই, ক্যালকুলেটরে একটু করে ফেলেন তো, ডিভাইডেড বাই J6, একক হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। দেখেন কত আসে? 12 ডিভাইডেড বাই 12 অ্যাঙ্গেল 45 ডিভাইডেড বাই J6, 12 অ্যাঙ্গেল। স্যার ক্যালকুলেটরে অ্যাঙ্গেলটা কিভাবে লিখবো ভুলে গেছি। RCL এর উপরের বাটনটা লং প্রেস করেন, ডিভাইডেড বাই হচ্ছে J6, J6 মানে হচ্ছে 6i, which gives us, ওহো আমি ক্যালকুলেটরের মোড চেঞ্জ করি নাই, আবার করতে হবে। সো 12 অ্যাঙ্গেল 45 ডিভাইডেড বাই J6 মানে হচ্ছে 6i, which gives us 2 angle 45 degree. So this gives us 2 and angle is 45, or 0176 degree ampere. Then what should be your IT? IT কত হবে বলেন তো তাহলে? 2 cos ওমেগা মানে হচ্ছে ছিল 60 বোধহয়, তাই না? 60 e প্লাস 45 alt 0176 মানে হচ্ছে ডিগ্রি। সো দিস ইজ ইওর আনসার। IT হচ্ছে এত, ঠিক আছে? একক হচ্ছে অ্যাম্পিয়ার, একক লিখি নেই, একক হচ্ছে অ্যাম্পিয়ার। So this is your answer. Your IT is this much. পারা যাবে? হ্যালো, জি স্যার। ইনশাআল্লাহ আমরা পারবো, অত কঠিন কিছু না। জাস্ট v equals to ir এর বদলে v equals to iz. Let us do this one. Practice problem 9.8. এই পচা পেইন্ট এখন আছে কেন আমার এখানে? উইন্ডোজ 11 এর পেইন্ট খুব বাজে, আমরা পুরান পেইন্টকে রিস্টোর করতে সক্ষম হইছি। এনিওয়ে লেট আস ডু দিস ওয়ান। এখানে বলছে যে ইনস্টল দিতে হয়েছিল না? হ্যাঁ স্যার আবার ইনস্টল দিতে হয়েছিল পেইন্ট অ্যাপটা? হ্যাঁ, আবার একটা এক্সটার্নাল একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়েছে, মানে পেইন্ট ক্লাসিক। এখানে দিয়ে পেইন্ট লিখলে দুইটা অপশন আসে, একটা পেইন্ট আর একটা পেইন্ট ক্লাসিক। পেইন্ট ক্লাসিক দিয়ে চালাতে হবে। এটা খুব পচা, এটার মধ্যে এত রিডিজাইন করছে যে এখানের মধ্যে অনেক ফাংশনালিটি বাদ দিয়ে দিছে, আমি বুঝলাম না কেন এটা। যাই হোক, এনিওয়ে এটা হচ্ছে আমাদের ভি। তো তার মানে ভি দেয়া আছে, আমাদের এখানে ক্যাপাসিটর দেয়া আছে, তার মানে বোঝাই যাচ্ছে আমরা সার্কিট নায়কেই বুঝতে পারতেছি যে প্রশ্নটা কি বলছে। বলছে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করা হচ্ছে that is this volt, this much amount of volt is being applied across the capacitor
সো হোয়াট ইজ দ্য কারেন্ট, কারেন্ট যেটা ফ্লো করতেছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে, সেই কারেন্ট আইটিটা কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো আগের মতো আমরা এটাকে জেড বানায় ফেলবো। সো এটাকে যদি জেড বানায় ফেলতে চাই, ইফ দিস ইজ জেড, সো জেড ইকুয়ালস টু হাউ মাচ? আর নাই প্লাস জে এক্স এল নাই 0 মাইনাস এক্স সি। এক্স সি মানে হচ্ছে 1/ওমেগা সি। ওমেগার ভ্যালু হচ্ছে 100 এন্ড সি এর ভ্যালু হচ্ছে 50 মাইক্রো। 50 মাইক্রো কত হয় দেখেন তো এটা? 100 ইন্টু 50 মাইক্রো মানে হচ্ছে ইন্টু 10⁻⁻6। স্যার 200। 200 না? হ্যাঁ 200, তার মানে দিস ইজ জে 200 ওহম। সো দিস গিভস আস জে 200 ওহম। সো দিস ইজ আওয়ার জেড। তাহলে আই কত হবে? ইটস কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। আই মানে হচ্ছে ভি বাই জেড। সো ভি, যেই ভি এটা মুখে মুখে করে ফেলা যায়, কত হবে বলেন তো? 10 angle 30 degree divided by the z. The z was this much, j 200, একক হচ্ছে অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করে যা আসে দ্যাট ইজ ইওর আনসার। এটাকে আবার আইটি তে নিয়ে যাওয়া লাগবে। আশা করি আমরা পারবো, খুব সোজা অঙ্ক, স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে? সো আনসার শুড বি 50 অ্যাঙ্গেল 120 ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, পারা যাবে আশা করি। নেক্সট ইজ ইম্পিডেন্স এন্ড অ্যাডমিটেন্স। ইম্পিডেন্স কথাটা আমরা আসলে বলে ফেলছি, এগুলো আমাদের বইতে যেভাবে বলছে এগুলো আমরা অলরেডি বলে ফেলছি, এগুলো বলার কিছু নাই সামনে কাজেই। নতুন যেই টার্মটা আসছে দ্যাট ইজ কল্ড অ্যাডমিটেন্স। আমরা একটু আগে যে এখানে দেখতেছিলাম যে ইম্পিডেন্স মানে হচ্ছে, আমরা মনে হয় সব ফালাই দিছি। সো এনিওয়ে আরেকবার লিখি, ইম্পিডেন্স বা জেড, ক্যাপিটাল জেড যেহেতু ফেজরের সব, মানে হচ্ছে রেজিস্ট্যান্স which is R plus J into reactance which is X. X কে আমরা দুই ভাগে ভাগ করে XL minus XC আকারেও লিখতে পারি। সো তার মানে ইম্পিডেন্স হচ্ছে একটা টার্ম যেটা কিনা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের সমন্বয়ে গঠিত একটা কমপ্লেক্স নাম্বার। রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের সমন্বয়ে গঠিত একটা কমপ্লেক্স নাম্বার, যেটাকে আমরা নাম দিছি হচ্ছে ইম্পিডেন্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স R এবং তার কমপ্লেক্স কম্পোনেন্ট হচ্ছে তার ইমাজিনারি কম্পোনেন্ট হচ্ছে তার রিঅ্যাক্ট্যান্স বা এক্স। এইটা তো এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স এই দুইটা থেকে আমরা লিখতেছি জেড ইকুয়ালস টু, আমরা লিখতেছি যে জেড ইজ ইকুয়ালস আর প্লাস জে ইনটু এক্স। ওকে, তার মানে ইম্পিডেন্স ইজ ইকুয়ালস টু রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স। ওকে ফাইন, এই পর্যন্ত সো ফার সো গুড। এছাড়া আমরা একটা জিনিস শিখছিলাম যে 1 রেজিস্ট্যান্স, এটাকে যেন কি বলে? স্যার সিমেন্স। না, সিমেন্স তো একক কেন? কন্ডাক্টেন্স। দিস ইজ কল্ড কন্ডাক্টেন্স। তাহলে রেজিস্ট্যান্সের উল্টা যেটা সেটাকে আমরা বলতেছি কন্ডাক্টেন্স। তাহলে ইম্পিডেন্সের উল্টা যেটা সেটাকে কি বলবো? 1/z, যেটা এটার একক হবে সিমেন্স, বোঝাই যাচ্ছে। সো এইটাকে আমরা দিচ্ছি হচ্ছে, এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করতেছি। সো দিস ইজ কল্ড অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সের নামও আসলে একই অর্থ, কন্ডাক্টেন্স। অ্যাডমিটেন্স আর কন্ডাক্টেন্স একই কথা, নাম শুনে বুঝতেছেন, বাট এটা ডিসির জন্য, কন্ডাক্টেন্স ডিসির জন্য আর অ্যাডমিটেন্স হচ্ছে এসির জন্য। সো অ্যাডমিটেন্সকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি এবং অ্যাডমিটেন্সের এককও কি হবে? কন্ডাক্টেন্সের একক যদি সিমেন্স হয়, অ্যাডমিটেন্সের এককও সিমেন্স হইতে বাধ্য। শুধু একটা জিনিসের উল্টানোটা বাকি আছে, দ্যাট ইজ রিঅ্যাক্ট্যান্স। সো আমরা যদি 1 রিঅ্যাক্ট্যান্স লিখতে চাই, 1 রিঅ্যাক্ট্যান্স, দিস ইজ কল্ড সাসেপ্টেন্স। এটাকে আমরা লিখি হচ্ছে বি দিয়ে, বি ডিনোটস সাসেপ্টেন্স, SUSCEP সাসেপ্টেন্স, এটাকে আমরা বি দিয়ে লিখি। তাইলে এই তিনটা ইকুয়েশনকে কম্বাইন করে আমরা লিখতে পারি যে y is equals to G plus J into B. That means
ওয়াই গুলাকে যদি আমি ভেঙে লিখি, ওয়াই মানে হচ্ছে অ্যাডমিটেন্স ইজ ইকুয়ালস কন্ডাক্টেন্স প্লাস জে ইন্টু সাসেপ্টেন্স। So impedance is equals to conductance plus j into susceptance এটা। সো জাস্ট আমরা উল্টা টার্ম গুলা নিয়ে একটা রাশিমালা তৈরি করছি, এটা হচ্ছে এটা। সো সাসেপ্টেন্স মানে হচ্ছে রিঅ্যাকটেন্সের উল্টা, সাসেপ্টেন্স মানে রিঅ্যাকটেন্সের উল্টা, কন্ডাক্টেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, এবং অ্যাডমিটেন্স মানে হচ্ছে ইম্পিডেন্সের উল্টা। অ্যাডমিটেন্স মানে হচ্ছে ইম্পিডেন্সের উল্টা। সো অ্যাডমিটেন্স কে আমরা লিখি হচ্ছে y দিয়ে, কন্ডাক্টেন্স কে লিখি হচ্ছে আমরা কি দিয়ে লিখি, কন্ডাক্টেন্স কে g দিয়ে লিখি, এবং সাসেপ্টেন্স কে আমরা লিখি হচ্ছে b দিয়ে। ঠিক আছে, কোশ্চেন কোনো প্রশ্ন এই পর্যন্ত? হ্যালো, No, sir. ওকে। তাহলে আমাদের চ্যাপ্টার 9-এ এই চ্যাপ্টারে বাদ বাকি জিনিসগুলো আছে কি, ভিএল কেসিএল। ইম্পিডেন্স গুলো যদি সিরিজে থাকে তাহলে ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স একই কথা। এসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মতো যেটা বিহেভ করে সেটাকে আমরা বলি ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স গুলো যদি সিরিজে থাকে রেজিস্টরের মতো ডাইরেক্ট যোগ করা যায়, এবং ইম্পিডেন্স গুলো যদি প্যারালালি থাকে তাহলে আগের মতো 1/1 করে যোগ করা যাবে। ইম্পিডেন্স যদি প্যারালালি থাকে তাহলে আগের মতো 1/1 করে যোগ করা যাবে। এছাড়া ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল সবকিছু আগের মতো, শুধু আর এর জায়গায় জেড দিয়ে অঙ্কগুলা করতে হবে। যেমন উই সি দ্যাট দিস ইজ এ ভোল্টেজ ডিভাইডার রুল। সো এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাইলে আমরা সিম্পলি যেইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে সেই ইম্পিডেন্সটা উপরে, নিচে দুইটা ইম্পিডেন্সের যোগফল মাল্টিপ্লাইড বাই যেই ভোল্টেজটা ভাগ হচ্ছে সেটা। সো সিম্পল ভোল্টেজ ডিভাইডার রুল ক্যান বি অ্যাপ্লিকেবল, শুধু আর এর জায়গায় জেড হবে। একইভাবে কারেন্ট ডিভাইডার রুল বা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুল সেটাও একই রকম ভাবে এক্সপ্রেস করা যাবে, যার থ্রুতে কারেন্ট সেটা না, অন্য ইম্পিডেন্সটা উপরে, বাদ বাকি নিচে দুইটার যোগফল এন্ড এটসেট্রা এটসেট্রা। একইভাবে ওয়াই ডেল্টার ক্ষেত্রে যেসব ফর্মুলাগুলো ছিল সেগুলো আগের মতোই থাকবে, আর এর জায়গায় শুধুমাত্র জেড। রেস্ট অফ দ্য এভরিথিং উইল রিমেইন দ্য সেম, কোনো তফাৎ নাই। মিড 1 মিড 2 তে যা যা পড়ছেন হুবহু আগের মতোই, শুধু আর এর জায়গায় জেড দিয়ে আপনাকে করা লাগবে। এবং রিমেম্বার, জেড কিন্তু একটা এলিমেন্ট না, জেড আসলে তিনটা এলিমেন্টের সমষ্টি, আর, এল এবং সি। সো ইন আদার ওয়ার্ডস জেড দিয়ে আসলে তিনটা জিনিসকে কম্বাইন করে জেড বানানো হয়, রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এই তিনটা মিলে আমরা ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই ইত্যাদি ইত্যাদি করে থাকি। এবং ব্যালেন্সড ওয়াই বা ব্যালেন্স ডেল্টার ক্ষেত্রে আমাদের ছিল আর ডেল্টা ইকুয়ালস টু 3RY। এখানে জেড এর ক্ষেত্রেও আমরা দেখবো জেড ডেল্টা ইকুয়ালস টু 3ZY। ব্যালেন্সড ওয়াই বা ব্যালেন্স ডেল্টা কখন বলা হয়, যখন আর গুলা সব সমান থাকে, R1 R2 R3 সবগুলাই এক সেম ভ্যালু, কিংবা RA RB RC সবগুলাই সেম ভ্যালু। এসি সার্কিটের ক্ষেত্রে একই জিনিস, আর এর বদলে জেড, Z1 Z2 Z3 এগুলো ওয়াই এর গুলো সেম ভ্যালুর যদি হয়, কিংবা ডেল্টার ক্ষেত্রে ZA ZB ZC তিনটাই যদি সেম ভ্যালুর হয়, তখন সেটাকে আমরা বলি ব্যালেন্সড ওয়াই বা ব্যালেন্সড ডেল্টা। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 9 এর মোটামুটি থিওরি শেষ। চ্যাপ্টার 9 এ আর তেমন কিছু নাই রাইট নাও। আমরা এর পরের ক্লাসে চ্যাপ্টার 10 আর করাবো না, 10 সেকেন্ডে আমি চাইলে এখন শেষ করে দিতে পারি চ্যাপ্টার 10। এরপরে আমরা সরাসরি চ্যাপ্টার 11 এ চলে যাব। চ্যাপ্টার 9 আমরা করাবো না, কিন্তু পরীক্ষায় সবকিছুই থাকবে, কারণ চ্যাপ্টার 9 ইজ চ্যাপ্টার 10 আমরা করাবো না, পরীক্ষায় সবকিছুই থাকবে। বিকজ চ্যাপ্টার 10 নোডাল অ্যানালাইসিস আপনারা সব পারেন, শিখে গেছেন। চ্যাপ্টার 10.3 মেশ অ্যানালাইসিস এটাও আপনারা পারেন। চ্যাপ্টার 10.4 সেকশন 10.4 সুপারপজিশন পারেন, সোর্স ট্রান্সফরমেশন পারেন, থেভেনিন এন্ড নর্টন সেটাও পারেন। ম্যাক্সিমাম পাওয়ার গিয়ে চলে যাবে চ্যাপ্টার 11 এ। এইখানে কিছু ঘাপলা আছে, আমরা ম্যাক্সিমাম পাওয়ারের ঘাপলাটা চ্যাপ্টার 11 আগামী ক্লাসে বা এর পরের ক্লাসে যখন শুরু করব তখন এটা কন্টিনিউ করা হবে, ঠিক আছে? সো চ্যাপ্টার 9 এর বাদ বাকি অঙ্কগুলো আমরা তাহলে দেখি কি কি টাইপের অঙ্কগুলো আছে। লেট আস সি ইম্পিডেন্স অ্যাডমিটেন্স এর অঙ্ক চলে গেছে। লেট আস ডু एग्जांपल 9.9। সো एग्जांपल 9.9 এ আপনাদেরকে একটা সার্কিট দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কারেন্টটা বের করেন। एग्जांपल 9.9 এ একটা সার্কিট দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কারেন্টটা ক্যালকুলেট করেন। ওকে, সো এইখানেও দেখেন বইয়ে প্রচুর নেগলিজেন্ট, তারা উইদিন ব্র্যাকেট টি লেখে নাই। সো এখানেও আপনাকে উইদিন ব্র্যাকেট টি, ইউ মাস্ট রাইট উইদিন ব্র্যাকেট টি, আদারওয়াইজ শুধু আই লিখলে এটা ডিসি বোঝাবে।
এনিওয়ে, সো এই জিনিসগুলোকে যদি আমরা ফেজরে কনভার্ট করি, আওয়ার ভিএস শুড বি হাউ মাচ? ভিএস কত হবে? 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। একক হচ্ছে ভোল্ট, যেহেতু ওরা একক লেখে নাই আমাদের বইতে, বাট আমাদেরকে একক লিখতে হবে। দ্য একক শুড বি ভোল্ট, দ্য একক শুড বি ভোল্ট। আচ্ছা, সো ওমেগা ইকুয়ালস টু হাউ মাচ? এখানে 4, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আমি কি কানেক্টেড আছি? হ্যাঁ আছি। আচ্ছা, সো ওমেগা ইকুয়ালস টু 4 রেডিয়ান পার সেকেন্ড। সো এই সার্কিটটাকে যদি আমরা এখন রিড্র করি, পরীক্ষার খাতায় আপনাদের রিড্র করা লাগবে না, বাট ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমরা এখনকার জন্য যদি রিড্র করি, তাইলে দাঁড়াচ্ছে আওয়ার ভিএস ইজ দিস মাচ। আরেকটু সরাইলে ভালো হইতো। আওয়ার ভিএস ইজ দিস মাচ, সো 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। IT should be capital I, okay, and আর এর জায়গায় এখানে আমরা বলছিলাম যে সিরিজ এলিমেন্ট যেগুলো আছে সবগুলোকে একটা বানায় ফেলা লাগবে। সো সিরিজ এলিমেন্ট আছে আমাদের এই দুইটা একসাথে, এই দুইটাকে আমরা একটা বানায় ফেলতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা I বের করতে পারবো। সো লেট আস ক্যালকুলেট I equals to V by Z. So how much is V? 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অ্যাঙ্গেল 0 লেখা বা না লেখা একই কথা। সো 10 ডিভাইডেড বাই Z, Z কত হবে? 5 প্লাস J, এখানে কোনো ইন্ডাক্টর নাই, সো এক্সএল পার্ট ইজ 0, এন্ড XC মানে হচ্ছে ক্যাপাসিটরের পার্ট, ক্যাপাসিটর আছে, এটা হবে 1 আপন ওমেগা C। সো 1 আপন ওমেগা মানে হচ্ছে 4, এন্ড C মানে হচ্ছে 0.1। দেখেন তো কত হয় এটা? 1/0.4। সো 10 ডিভাইডেড বাই হোয়াটএভার। সো এটা ক্যালকুলেট করে দেখেন আনসার কত আসে। 10 divided by 5 plus J, so এটার মধ্যে হচ্ছে 5 plus this should be minus 0.4 inverse. So this gives us the answer is 1.789. The angle is 26.565. So this is your I. তাহলে I বের হয়ে গেল কোয়াইট ইজিলি। এখন এখানে আরেকটা জিনিস আরেকভাবে করা যেতে পারতো, এখানে V বের করতে বলছে। সো V বের করার জন্য আমরা এই সার্কিটটাকে আসলে অন্য আরেকভাবে কল্পনা করতে পারি। সো আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা Z বের করে নিতে পারি। চাইলে লেটস সে আমরা এটাকে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েও করতে পারতাম। সো আমরা যদি ইন্ডিভিজুয়াল এটাকে বের করে নিতে চাই, সো এই 0.5 এটাকে ফেজরে 0.1 এটাকে ফেজরে নিলে কত হয়? এটা ছিল C ছিল এত, তাহলে XC কত হবে? 1 upon omega C. So omega মানে হচ্ছে 4 and C মানে হচ্ছে 0.1. So XC is J 1/0.4. So 0.4 inverse is 2.5. So J 2.5 ohm. So you can say that এখানে আসলে এলিমেন্ট একটা না, এলিমেন্ট দুইটা এলিমেন্ট। সো এগুলো আসলে ইন্ডাক্টর, ক্যাপাসিটর না রেজিস্টর, এটা এখন আর আমার চিন্তা ভাবনা করার দরকার নেই। আমরা প্রথমটাকে বলবো দিস ইজ আওয়ার Z1 and that is our Z2. So Z1 এর ভ্যালু ছিল আমাদের 5 ওহম and Z2 এর ভ্যালু আমরা এইমাত্র ক্যালকুলেট করে পাইছি হচ্ছে, এখানে যদিও J নাই, মানে J সহ যদি দেই তাহলে R plus J XL minus XC, ওই চিন্তা ভাবনা করে এটার ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আপনার J 2.5. So this is J 2.5. So এখন যদি আপনাকে V বের করতে বলা হয়, V is quite straightforward using voltage divider rule. So voltage divider rule apply করে যদি আপনাকে V বের করতে বলা হয়, this V, so this V becomes যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাচ্ছেন সে উপরে, so Z2 নিচে দুইটার যোগফল Z1 plus Z2 multiplied by যে ভোল্টেজটা ভাগ হচ্ছে, that is কি জানি নাম ছিল, VS.
সো মাল্টিপ্লাইড বাই সেই ভোল্টেজ ইজ ভিএস। সো এই পার্টটুকু এখন ক্যালকুলেটরে বসাই দিলে আনসার বের হয়ে আসবে। সো Z2 ইজ J2.5, Z2 is also J2.5, আর হচ্ছে Z1 হচ্ছে 5, so 5 plus J2.5 and VS was 10, angle 0 লেখা বা না লেখা একই কথা, so 10 angle 0 degree। সো এই পার্টটুকু ক্যালকুলেটরে বসাই দেন, কি আনসার পাবেন, দ্যাট উড বি ইওর আনসার। সো এই পার্টটা ক্যালকুলেটরে বসাই দিয়ে আমরা পাই the answer is 2.5J multiplied by 10 divided by 5 plus 2.5J, which is 4.472 and the angle is 63.435, alt 0176. So this is your V. এখন যদি আপনাকে VT বের করতে বলে, so whatever the phase was 4.472, তারপরে হচ্ছে cos ওমেগার ভ্যালু জানি কত ছিল ভুলে গেছি, 4 বোধহয়, P আর প্লাস 63.435 ডিগ্রি। So this is your answer. একক হলো ভোল্ট। পাওয়া যাবে আশা করি। Yes, sir. ওকে, এক্সাম্পল 9.9 এর পর প্র্যাকটিস প্রবলেম 9.9 একই রকম। এখানে জাস্ট একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এক্সামে করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে সার্কিট দুইবার আঁকার দরকার নেই, সার্কিট একবারই আঁকবেন এবং প্রথমবারেই সেটা ফেজরে এঁকে ফেলবেন। যেমন আমি এইখানে দুইবার আঁকতেছি, বাট আপনি কিভাবে করবেন একটু মাথায় রাখেন, প্রথমবারই দুইবার এঁকে ফেলবেন এবং ফেজরে নেওয়ার সময় খেয়াল করবেন যে কোনো ইন্ডিভিজুয়াল এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ চাইছে কিনা, তাইলে সেটাকে অন্যটার সাথে মিলায় ফেলবেন না, অন্যটার সাথে মিলায় ফেলেন না। যেমন এখানে দেখা যাচ্ছে যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ চাইছে, তাইলে আমরা জেড বানানোর সময় দুইটাকে একসাথে মিলাই ফেলতে পারতাম, কিন্তু আমরা দুইটাকে একসাথে মিলাই ফেলবো না, বরং দুইটাকে আলাদা আলাদা জেড কল্পনা করব। সো ইট কুড বি ওয়ান জেড এন্ড দিস কুড বি অ্যানাদার জেড। সো এই দুইটা জেড আমরা কল্পনা করব। এখন এটাকে বলি যে প্রথমটা হচ্ছে আমাদের Z1 এন্ড দ্বিতীয়টা হচ্ছে আমাদের Z2, ঠিক আছে? সো রেস্ট অফ দ্য পার্ট আমরা ফেজরে লিখে ফেলি যত হবে। সো প্রথমটা শুড বি আওয়ার ক্যাপিটাল ভিএস, ক্যাপিটাল ভিএস শুড বি 20, অ্যাঙ্গেল কত হবে বলেন তো, 30 minus 90 degree, which is minus -60. so this is minus 60, alt 0176 মানে হচ্ছে ডিগ্রি। So 20 angle minus 60 degree volt should be your VS. আচ্ছা, so Z1 কত হবে বলেন তো, R plus J XL minus XC, Sir, 4 হবে। হ্যাঁ শুধু 4 হবে, R plus J XL minus XC. So this should be your Z1 and Z2 should also be something like this, এরকম কিছু একটা হবে। এবার Z1 এর জন্য আমরা দেখতেছি যে R ছাড়া আর কোনো কিছু নাই, so XL part 0, XC part 0, so these two parts are 0, so R এর ভ্যালু হচ্ছে আপনার 4, so Z1 এর ভ্যালু হচ্ছে 4, so Z1 এর ভ্যালু হচ্ছে 4 ওহম, which is 4 ওহম, and Z2 এর ভ্যালু কত খেয়াল করে দেখেন তো, R হচ্ছে 0, XC হচ্ছে 0, so XL মানে হচ্ছে omega L, so which gives us J, omega মানে কত জানি 10, so 2, J2 ওহম এটা। সো ফাইনালি আমরা দুইটা জেড বের করে ফেলতে পারলাম। এখন ভিতরে কি আছে আমরা এগুলা ডাজন্ট ম্যাটার, ভিতরে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স না ক্যাপাসিট্যান্স, দ্যাট ডাজন্ট ম্যাটার। অল উই কেয়ার অ্যাবাউট দিস 4 ওহম ইজ দ্য ভ্যালু অফ Z1 and this J2 ওহম ইজ দ্য ভ্যালু অফ Z2। বাদ বাকি আর কিছু চিন্তা করার দরকার নেই, বাকি সব বাদ, খালি আমরা Z1 and Z2 পেয়ে গেছি, আর কিছু করার দরকার নেই, আমাদের অঙ্ক কিন্তু শেষ অলমোস্ট। সো দিস ইজ আওয়ার Z1 and দিস ইজ আওয়ার Z2। এই দুইটা যখন হয়ে গেছে, এখন দেখেন এটা সিম্পল একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। সিম্পল একটা সিরিজ সার্কিট কেমনে, আমাদের দুইটা এলিমেন্ট আছে, প্যাসিভ এলিমেন্ট, এগুলো তো আসলে বাস্তব এলিমেন্ট না, বাট দুইটা প্যাসিভ এলিমেন্ট, একটার নাম হচ্ছে আমাদের Z1 আরেকটার নাম হচ্ছে আমাদের Z2।
তাহলে এখন আমাদের Z2 এর অ্যাক্রসে ভোল্টেজ V বের করতে বলছে। ইট ইজ কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, এটা ক্যাপিটাল V হবে বাই দ্য ওয়ে, যেহেতু ফেজরে নিয়ে গেছি আমরা, এবং আমাদের বইতে দেখেন অ্যাজ ইউজুয়াল ওরা উইদিন ব্র্যাকেট টিটা মিস করে গেছে এরকম। এনিওয়ে, সো দিস V, this capital V according to voltage divider rule, so using voltage divider rule আমরা পাচ্ছি our V should be, যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাচ্ছি সে উপরে, সো J2 এই পার্টটা হচ্ছে উপরে, নিচে দুইটার যোগফল, সো 4 প্লাস J2 মাল্টিপ্লাইড বাই যেই ভোল্টেজটা ভাগ হচ্ছে দ্যাট ইজ এই ভোল্টেজ, সো 20 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। রেস্ট অফ দ্য পার্ট ইজ ক্যালকুলেটর, ক্যালকুলেট করে দেখেন ভোল্টেজ কত আসে। স্যার 8.94 আর অ্যাঙ্গেল আসছে স্যার 3.43। 8.94 3 ঘন নেবেন, 894 কত 943 943 আর অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল স্যার 3.435। 35 degree. So this is your answer, একক হলো ভোল্ট। এখন যদি এটারে বলে VT বাইর করেন, ওই কস্টস দিয়ে লিখে দিবেন, যা হবে তাই आंसर। সো এসি সার্কিট সলভ করা কিন্তু অত টাফ কিছু না, খেলাটা হলো কি খালি জেড বানায় নেওয়া লাগবে এবং সবকিছু যা যা দেয়া থাকবে এগুলোকে সব ফেজরে নিয়ে যেতে হবে, এইটুকুই খেলা, আর কোনো ডিফারেন্স নাই। মিড 1 মিড 2 তে যা যা পড়ছেন সব আবার দিস ইজ ফাইনাল সিলেবাস, ঠিক আছে। আমরা অন্য কোনো অঙ্ক কি দেখব? এখানে যেমন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করা বের করতে বলছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেরকম ভাবে বের করতাম এখন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করা লাগবে। খেলা খুবই সিম্পল, সিরিজ এলিমেন্ট থাকলেই একটা বানায় ফেলবেন, যেখানে যেখানেই সিরিজ এলিমেন্ট পাবেন সেখানে সেখানে সবগুলাকে একটা জেড বানায় ফেলবেন। শুধুমাত্র কখন বানাবেন না, যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের অ্যাক্রসে কোনো ভোল্টেজ বা কারেন্ট বের করতে বলে, লেট আস সে আপনাকে বললো এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ বের করেন, এরকম কিছু একটা বলছে। ইন সাচ কেস ডু নট মার্জ দিস টু, এই দুইটা সিরিজ থাকলেও একসাথে জোড়া লাগিয়ে ফেলেন না, কারণ এই দুইটাকে আপনার ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করার জন্য ইজিয়ার হতে পারে। সো এইটাকে একটা জেড ধরেন, এটাকে আরেকটা জেড ধরেন, এবং আমাদের আরেকটা জেড তো আগে থেকেই আছে। সো এই পুরা সার্কিটের মধ্যে তাহলে কতগুলা জেড হলো, আমরা একটার নাম দিই, লেটস সে দিস ইজ Z1, that is Z2, this could be Z3 and that could be Z4. সো এখান থেকে কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, জেড ইন মানে জেড ইকুইভ্যালেন্ট কত হবে, Z2 প্লাস Z4, এই দুইটা সিরিজে আছে না, Z2 আর Z4 সিরিজে আছে, রাইট? Z2 আর Z4 সিরিজে আছে না? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, Z2 আর Z4 সিরিজে, তাহলে এইখান থেকে এটার সাথে প্যারালাল কারা আবার, এর সাথে প্যারালাল হচ্ছে Z3, পুরোটার সাথে সিরিজে হচ্ছে আবার Z1। রেস্ট অফ দ্য পার্ট এখন এগুলাকে জেড গুলার ভ্যালু বের করা লাগবে। সো লেট আস ক্যালকুলেট Z1, আর নাই প্লাস জে, ওমেগা দেয়া নাই না, আচ্ছা ওমেগা প্রশ্নে দেয়া থাকতে হবে, ওমেগা ইকুয়ালস টু 50 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা না থাকলে অঙ্ক করা যাবে না। সো ওমেগা ইকুয়ালস টু 50 রেডিয়ান পার সেকেন্ড ওরা প্রশ্নে বলে দিছে। সো ওমেগা মানে হচ্ছে 50, সো 0 ক্যাপাসিটর ইন্ডাক্টর নাই, মাইনাস 1 বাই ওমেগা এল, ওমেগা মানে হচ্ছে 50, সরি 1 বাই ওমেগা সি, সি মানে হচ্ছে 2 মিলি। সো ইউ শুড গেট সামথিং নেগেটিভ জে হোয়াটএভার। ক্যাপাসিটর থাকলেই আপনার জেড এর ভ্যালু কখনো পজিটিভ আসবে না, ক্যাপাসিটর থাকলেই জেড এর ভ্যালু যদি কখনো পজিটিভ আসে তাহলে বুঝতে হবে আপনি অঙ্ক ভুল করছেন। ক্যাপাসিটরে জেড এর ভ্যালু কখনো পজিটিভ হয় না, একইভাবে ইন্ডাক্টরে জেড এর ভ্যালু কখনো নেগেটিভ হয় না। লেট আস ডু Z2, আমরা তাহলে দেখব Z2 এর ক্ষেত্রে দিস শুড হ্যাভ সামথিং পজিটিভ। সো Z2 এখানে রেজিস্টর নাই, সো 0 প্লাস জে, ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে ওমেগা, ওমেগা মানে হচ্ছে 50 এন্ড ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 0.2, সো 0.2 মাইনাস
xc নাই, তার মানে this part is 0, which will give you something positive. So এটা কত হয়? 50 into 2 110, this is 10, so this is j10. আগেরটা কত হয় করছেন কেউ? z1 z2 গেল। নাও z3, how much is z3? r মানে হচ্ছে 3, z3 এর ক্ষেত্রে r মানে হচ্ছে 3 and plus j, ক্যাপাসিটর নাই সো 0, ইন্ডাক্টর আছে, সরি ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর নাই সো ইন্ডাক্টর 0, ক্যাপাসিটর আছে সো ক্যাপাসিটর is 1 by omega c, so 50 multiplied by c is 10 মিলি, একক হচ্ছে ওহম, এগুলো সবগুলোর একক হচ্ছে ওহম। এন্ড ফাইনালি z4 কত হবে? মুখে মুখে বলা যায়, বলেন তো কত z4? স্যার 8। আর কিছু এখন নাই। সময় দুপুর 3টা। সো এই সবগুলা ভ্যালু পেয়ে গেলেন। আপনি চালাক হইলে কি করবেন? আপনি চালাক হইলে এই জিনিসগুলোকে পাইথনে খাওয়াই দিবেন, তারপরে পাইথনে আপনি এই রেজাল্টটা লিখবেন। আর বোকা হইলে কি করবেন? প্রত্যেকবার এই হাজার হাজার বাটন চাপবেন প্রত্যেকবার, ঠিক আছে? তো প্রত্যেকবার এতগুলা বাটন না চাইতা, why don't you declare 4 variables, z1 equals to এত, z2 equals to এত, z3 equals to এত and z4 equals to এত, এরকম ভাবে লিখে দিলেন। তারপরে আপনি এটাকে ভেরিয়েবল গুলাকে ম্যানিপুলেট করেন যা যা করা দরকার এরকম। সো যেভাবে দরকার সেভাবে আপনি করে নিলেন। ইভেন ইন ইউর ক্যালকুলেটর ইউ ক্যান ডিক্লেয়ার ভেরিয়েবলস। খেয়াল করে দেখেন ক্যালকুলেটরের এ থেকে এফ পর্যন্ত 6টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার অপশন আছে। এ থেকে এফ পর্যন্ত বেগুনি রং দিয়ে লেখা। আমি ক্যালকুলেটরের স্ক্রিন তো এখন দেখাতে পারতেছি না, বাট আপনারা যার যার ক্যালকুলেটরের স্ক্রিনে দেখতে পারেন। এ থেকে এফ পর্যন্ত 6টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার আছে। সো আপনি ক্যালকুলেটরে ডিক্লেয়ার করার সময় এটারে বলেন এ, এটারে বলেন বি, এটারে বলেন সি এন্ড এটারে বলেন ডি। তারপরে এই 4টা ভেরিয়েবলের ভিতরে এই রেজাল্ট গুলাকে স্টোর করেন, এই 4টা রেজাল্টকে স্টোর করেন, সরি এটা না, এন্ড এই 4টা রেজাল্টকে স্টোর কইরা তারপরে এই এক্সপ্রেশনটা ক্যালকুলেটরে লেখা ইকুয়ালস টাইপটা দেখেন কত আসে। আদারওয়াইজ যদি আপনি এইভাবে সিরিজ প্যারালাল গুলা ম্যানুয়ালি করতে যান এবং এইখানে ভ্যালু গুলো এইভাবে জেটে বসাইতে যান, একটা প্লাস মাইনাস ভুল হইলে অঙ্ক ভুল হবে। সো একটু স্মার্টার ওয়েতে করবেন, তাহলে দেখতেছেন যে এ বি সি ডি বসাই দিলে আমার এক্সপ্রেশনটা কি লিখতে হয়। সো ওইভাবে করলে অঙ্কটা একটু ইজিয়ার হবে। রেস্ট অফ দ্য পার্ট ইজ অলসো সেম। এইভাবে একই রকম ভাবে করার পর জাস্ট একটা জিনিস আমরা বলছিলাম, শুধুমাত্র ইম্পিডেন্সের ক্ষেত্রে এটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে রাখবো, বাদ বাকি সব ক্ষেত্রে আনসারগুলা শুড বি ট্রান্সফর্মড ইনটু পোলার ফরম্যাট এরকম। সো এটার ক্ষেত্রেও তাই, সিরিজগুলাকে একটা বানায় ফেলবেন। এই অঙ্কগুলো আপনারা একটু দেখেন, একই রকম খুব সোজা কিছু অঙ্ক এগুলা। ভোল্টেজ ডিভাইডার এন্ড কারেন্ট ডিভাইডার রুল দিয়েই অঙ্কগুলো হয়ে যাবে। সো আপনাদের জন্য করণীয় হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 9.10, এক্সাম্পল 9.11, practice problem 9.11, example 9.12 and practice problem 9.12, এই 4টা অঙ্ক আপনারা একটু দেখবেন। সো 9.12 গুলো হচ্ছে ওয়াই ডেল্টার অঙ্ক, আর 9.11 এই দুইটা হচ্ছে আপনার ভোল্টেজ ডিভাইডার এবং কারেন্ট ডিভাইডার রুলের অঙ্ক। এই হলো আমাদের মোটামুটি চ্যাপ্টার 9 শেষ। এখান থেকে আর কোনো কিছু নাই। চ্যাপ্টার 9 থেকে একটা ক্লাস টেস্ট আসবে, যেটা কিনা আমরা এমসিকিউ আকারে নিব। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার এই রবিবার কি আমাদের ল্যাব ক্লাস হবে নাকি থিওরি? এই রবিবার আমি আসলে থিওরি ক্লাস নিতে চাই, কিন্তু আপনাদের ল্যাব ক্লাসের নেওয়ার আর সময় নেই। তো আপনাদের এক্সপেরিমেন্ট 6 এবং 7 আপনারা সবাই কমপ্লিট করে ফেলছেন না? 6 7 6 এবং 7 এখনো যদি কমপ্লিট না হয়ে থাকে, 6 7 একই দিনে কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? আমরা মেবি আর একটা সেশন নিব ভাইভার জন্য, যেখানে হচ্ছে 6 এবং 7 একসাথে হয়ে যাবে। এরপরে আমরা ল্যাবের প্রজেক্টটা দিয়ে দিব এবং লাস্টে আরো একটা ভাইভা সেশন নিব ফাইনালি, যেটা কিনা প্রজেক্টের প্রেজেন্টেশন, কম্প্রিহেন্সিভ ল্যাব ভাইভা এবং ল্যাবের যে কোনো একটা ফাইনাল এই অ্যাকচুয়াল যেই ভাইভা আর কি, 3টা। সো ওই 3টা তখন একসাথে হবে আর কি। সো আগামী রোববারে ল্যাব না নিয়ে থিওরি নিলে কেমন হয়? আমাদের থিওরি এখনো অনেক বাকি আছে, তো এরপরে প্রত্যেক ক্লাসে আমরা মানে ভাইভা নিতে থাকবো, আর কোনোই নেই, ঠিক আছে? সো আগামী রোববারে তাহলে আমরা থিওরি ক্লাসই নেই ভাইভার বদলে। বাট ইন দ্য মিন টাইম প্লিজ কমপ্লিট অল দ্য ল্যাব এক্সপেরিমেন্টস ফ্রম 1 to 7। আর কোনো যাতে কারো কোনো ল্যাব বাকি না থাকে। মিড 2 শেষ হওয়ার আগেই এক্সপেরিমেন্ট 7 শেষ হয়ে যাওয়া উচিত, যেহেতু মিড 2 শেষ অনেক আগেই।
সো মেক শিওর বাই দিস উইক আপনার 1 থেকে 7 পর্যন্ত সবগুলি এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তবে যদিও আমরা আগামী রোববার ইনশাআল্লাহ ভাইবা নিচ্ছি না, থিওরি ক্লাস কন্টিনিউ হবে। ঠিক আছে? সো ফাইনালের পড়া কিন্তু টাফ, মিড টুর মতো এত আরাম নাই। পুরাটা দেখতেছেন যে মিড 1 মিড 2 পুরো সিলেবাস আবার আসছে এবং এইবার ওই কমপ্লেক্স নাম্বার দিয়ে, তো গ্যাঞ্জাম আছে আর কি। সো ফাইনালি একটু সিরিয়াস হইতে হবে, আগে যা ঢিলা ছিল এখন আর একটু সিরিয়াস হওয়া লাগবে। এই সো আগামী রোববারে আমরা ভাইবা নিচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন না থাকলে ছেড়ে দিই, বলেন। ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ, ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালাম।